আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের যে টপিক এটা হচ্ছে মূলত গিগ রিসার্চ নিয়ে। ঠিক আছে, গিগ রিসার্চে আজকের ক্লাসে মূলত আমরা বিভিন্ন ধরনের বিষয় শিখবো, যেমন কিভাবে গবেষণা অনুসন্ধান তদন্ত করে, এই ধরনের একটা বিষয়। আমাদের যে ওয়েব রিসার্চ, আজকের যে ওয়েব রিসার্চ, এটা আমরা নিজেদের জন্য করব একটা প্ল্যাটফর্ম, একটা মার্কেট প্লেসে। এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে আমরা নিজেদের জন্য একটা রিসার্চ করব। ঠিক আছে, আর এই রিসার্চের মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে ফাইবারে একটা গিগ বা একটা সেবা বিক্রি করার জন্য আসলে কোন কোন উপস্থাপনাগুলা থাকে একজন সেলারের। ঠিক আছে, বা কি কি বিষয় উপস্থাপন করতে হয় এটা সম্পর্কে আমরা জানবো। এবং আমরা আরো জানবো যে এই বিষয়গুলা আসলে কিভাবে অবজার্ভ করতে হয়। কারণ রিসার্চ প্রয়োজন ভালো একটা বিষয়কে তুলে ধরার জন্য, উপস্থাপন করতে এবং বেছে নিতে। আপনারা কখনোই চাইবেন না বাজার থেকে একটা পচা সবজি কিনে আনতে, তাই না? আপনারা অবশ্যই ওখান থেকে ভালো কিছু বেছে কুটে তারপরে নিয়ে আসবেন, এবং এই বাছা কোটার জন্য আপনাদের জানতে হবে যে কোনটা ভালো, কোনটা কিভাবে প্রয়োগ করতে হয়, এটা জানা জরুরি, তাই না? তো এরকমই আমরা আমাদের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হিসেবে ফাইবারকে বেছে নিয়েছি, কারণ ফাইবার আলটিমেটলি ইজি অ্যান্ড খুবই রিলায়েবল একটা প্ল্যাটফর্ম। এবং অনেকে বলে ফাইবারে কম্পিটিশন অনেক বেশি, ফাইবারে হেন বেশি তেন বেশি, অনেক কথা বলে, বাট আলটিমেটলি ফাইবারে কম্পিটিশন কিসের? ফাইবারে কম্পিটিশন হচ্ছে রিয়েল সেলারদের মধ্যে, ফেক সেলারদের মধ্যে নয়। এটা আমি ক্লিয়ার করব ফাইবারে যাওয়ার পর। এবং ফাইবারকেই কেন বেছে নিচ্ছি, কারণ ফাইবার একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমাদেরকে ফ্রি সামনে আগাতে সুযোগ দেয়। এবং ফাইবার প্ল্যাটফর্মটাতেই মূলত আমাদের সুযোগ আছে নিজেদের স্কিলের মাধ্যমে আগানো। এবং অন্যান্য প্ল্যাটফর্মের কথা যদি বলি, কিছুতে আছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, কিছুতে আছে খুবই কম্পিটিশন। ফাইবারের মতো আরো অন্যান্য প্ল্যাটফর্ম আছে যেগুলো খুব ভালো, বাট প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে অ্যাজ এ বিগিনার আপনার পক্ষে এখন সম্ভব না যে আপনি কন্টিনিউ করবেন। না হলে আমি আপনাকে বলতাম 5 লক্ষ টাকা নিয়ে বসেন এবং নিজেকে গ্রো করেন। গ্রো করলে পরে আপনি কোনো একটা কোম্পানির অধীনে গিয়ে যদি কাজ করতে পারেন, আপনি 1 মাসের মধ্যে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন যদি নিজেকে ওয়েল সেটেল করতে পারেন ওই টাকা দিয়ে। এবং এখানে ডেডিকেটেড থাকার কিছু আলাদা পরামর্শ আছে, বাট আমাদের অধিকাংশের পক্ষে এটা সম্ভব হবে না। এই জন্যই আমরা এমন একটা প্ল্যাটফর্ম বেছে নিচ্ছি যে প্ল্যাটফর্মে মূলত আমাদের রিসার্চ, ট্যাকটিক্স এগুলো ইউজ করে মূলত আমরা নিজেদেরকে গ্রো করতে পারবো, ভালো সেল আনতে পারবো এবং নিজেদেরকে গ্রো করতে পারবো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। এবং এখান থেকে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করার সুযোগ আছে। অবশ্যই ডেডিকেশন থাকতে হবে। আচ্ছা, এবার আমাদের এটাও জানা দরকার যে আসলে বায়ার যারা আমাদেরকে কাজ দিবে এরা আসলে কোথা থেকে আমাদের কাজ দিবে। এরা সবসময় হচ্ছে বিদেশিরা হয় বা আউট অফ দ্য কান্ট্রি আমাদেরকে কাজ দিয়ে থাকে। ঠিক আছে, তো এখন এই বায়ার কিন্তু 2 ধরনের থাকে। একটা থাকে মার্কেট প্লেসের ভিতরে, আর এক ধরনের বায়াররা থাকে হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে। ঠিক আছে, তো এই যে মার্কেট প্লেসের বাহিরে যেসব বায়ার বা মার্কেট প্লেসের ভিতরে, এরা কোথায় কোথায় থাকে? মার্কেট প্লেস বলতে কিন্তু ফাইবার একমাত্র মার্কেট প্লেস নয়। মার্কেট প্লেস বলতে আছে হচ্ছে বাংলাদেশে ফ্রিল্যান্সার ডিল্যান্সার, বাংলাদেশে অনেকগুলো মার্কেট প্লেস আছে। আর সবগুলো যদি বলি, ফ্রিল্যান্সার ডিল্যান্সার, তারপরে হচ্ছে আপনার ফাইবার, আপওয়ার্ক, পিপলপারা, guru.com, পেক্সবে, আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, যেটা কিছু আছে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, কিছু আছে প্রোগ্রামারদের জন্য, কিছু আছে ইঞ্জিনিয়ারদের জন্য, অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইনার্স, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বিভিন্ন ক্যাটাগরির ফ্রিল্যান্সারদের জন্য স্পেসিফিকলি, কিছু কিছু আছে সার্বজনীন সবার জন্য। তো এই সকল মার্কেট প্লেস মিলিয়ে মূলত 40% বায়ার এক্সিস্ট করে ইনসাইড দ্য মার্কেট প্লেস, আর 60% বিলংস টু আউটসাইড। সেটা কিরকম? সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে গুগল থেকে আপনি কোন একটা কোম্পানির সাথে কোলাবোরেট করতে পারেন। এছাড়া এদের বেশিরভাগটাই মূলত থাকে হচ্ছে লিঙ্কডইন প্ল্যাটফর্মটাতে। কারণ আপনারা জেনেছেন লিঙ্কডইনে কিন্তু বিভিন্ন কোম্পানির বাসস্থান, অর্থাৎ আপনারা ফাইবারে যদি যান, ফাইবারে এমপ্লয়ি থাকে, বাট মানে এমপ্লয়িরাই কোম্পানি থেকে কাজ নিয়ে ফাইবারে হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে ওই কাজটা করায়। এটা যদি নমুনা দিয়ে ধরেন, কোম্পানি থেকে বাজেট আসলো $500, ওই কাজটাই সে ফ্রিল্যান্সার বা ফাইবার এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে 100, 150, 200 এই এতটুকু বাজেট রাখে, সে নিজের জন্য অনেকখানি লাভ রাখে এবং ওই সেলারকে খুব কম দামে দিয়ে করায়। এটাই মূলত তাদের লাভ, ফ্রিল্যান্সিং করে, আউটসোর্স করে, এটাই লাভ। ঠিক আছে, আর এদিক দিয়ে আপনারও ক্ষতি নেই। আপনি দক্ষ হলে ওই কাজটা আপনার জন্য ইজি, আপনি সহজে করে দিয়ে অল্প পরিশ্রম বেশি টাকা ইনকাম করতেছেন। বাট আপনি যদি লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইনে ওই এমপ্লয়ি আপনাকে কাজ দেয় না, বরং লিঙ্কডইনে আপনি সুযোগ পান ওই কোম্পানির সাথে কোলাবোরেট করার।
নিজেকে সংযুক্ত করার, তখন ওই কোম্পানি থেকে ডাইরেক্টলি আপনি প্রজেক্টটা পান অ্যাজ অ্যান এমপ্লয়ি। তখন ওই বাজেটটা কিন্তু আর হাফ হয় না, বা ওই বাজেটটার কোনো অংশ ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেস অ্যাজ আ রেভিনিউ রেখে দেয় না। কারণ ফাইবার দেখেন একটা 20% অ্যামাউন্ট কেটে রাখে, আপওয়ার্ড 10% অ্যামাউন্ট কেটে রাখে, এভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম নিজেদের বিশ্বস্ততা ধরে রাখার জন্য একটা অ্যামাউন্ট কেটে রাখে। বাট আপনি যদি কোনো একটা কোম্পানির সাথে আউটসাইড দ্য মার্কেট প্লেস ইনভলভ হইতে পারেন, সেখানে কোনো অ্যামাউন্ট কাটাকাটি নেই, সেখানে আপনি ডাইরেক্টলি বেতনভুক্ত হয়ে কাজ করেন বা প্রজেক্ট বেস। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয় যে মার্কেট প্লেসের ভিতরে বা বাইরে ক্লায়েন্ট আছে, বাট এদের সঙ্গে আপনি কোলাবোরেট করতে হবে, নিজেকে নলেজেবল করতে হবে আরো। যাই হোক, আমাদের কাজ হচ্ছে মার্কেট প্লেসের ভিতরে কোনো একটা মার্কেট প্লেস নিয়ে, সেটা হচ্ছে ফাইবার। এবার আসি, আমাদের এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে কিন্তু ইংরেজি জানা ফরজ। ঠিক আছে, ইংরেজি মোটামুটি জানলে হবে, কারণ আপনি চ্যাট করলেই পারছেন। বাট আলটিমেটলি যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, কারণ আপনার কি সারা জীবনের প্ল্যান এটা থাকবে যে আপনি অ্যাজ অ্যান এমপ্লয়ি ফাইবারে $20-30 মানে ডলারের প্রজেক্ট করে কাজ করবেন? না, এরকম কোনো প্ল্যান আপনার থাকবে না। আপনি কোন একটা কোম্পানির সাথে কোলাবোরেট করেন বা কোন একটা কোম্পানির একটা ভালো এমপ্লয়ির সাথে যদি আপনার দেখা হয়ে যায় ফাইবারে, তখন এই পার্মানেন্ট বায়ারদের সাথে আপনি কোলাবোরেট করতে পারলে বা তাদেরকে সন্তুষ্ট করতে পারলে বা সন্তোষজনক কাজ সাবমিট করতে পারলে আলটিমেটলি আপনার লং টার্মের একটা কি হয়ে যাবে, বেনিফিট হয়ে যাবে। তখন আপনি প্রতিনিয়ত একটা ভালো ফিক্সড অ্যামাউন্টে কাজ করতে পারবেন। এটা হতে পারে দেরিতে, এটা হতে পারে আগে, বাট ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তো এখন আপনি এই যে কিসের ব্যাপারে যেন বলছিলাম, হ্যাঁ, মার্কেট প্লেসের ভিতরে যখন আপনি এভাবে পার্মানেন্ট বায়ার পেয়ে গেলেন, এটা একটা ভালো বিষয়। এছাড়া যদি যেটা বললাম শুরুতেই, যে চুক্তিপত্র হিসেবে যদি আপনি কোন একটা কোম্পানির সাথে কোলাবোরেট করতে পারেন, ফাইবারে অনেক সময় বিভিন্ন কোম্পানি হায়ার করে থাকে, এটা বেটার। তো এমনটা না যে কি বলে, হ্যাঁ আমি বলতেছিলাম হচ্ছে কোলাবোরেশন নিয়ে। তার মানে কি, আপনি যখন ফাইবারে অ্যাজ অ্যান এমপ্লয়ি কাজ করতেছেন, তখন আপনার এই প্ল্যানটাও থাকবে যে আপনি লিঙ্কডইন বা অন্যান্য প্ল্যাটফর্মে কি করবেন, কোন একটা কোম্পানিতে জব নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি লিঙ্কডইনে আপনাদেরকে দেখিয়েছি যে এখান থেকে কিন্তু আপনি জব অ্যাপ্লাই করতে পারেন, তাই না? এছাড়া লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিং এর অনেক ক্লাস আছে ইউটিউবে, এটা দেখে নেবেন। অবশ্যই এটাতে নিজেকে দক্ষ করবেন, কারণ আমি চাই না যে আপনারা থেমে থাকেন। ঠিক আছে, তো কোথা দিয়ে মানে কোন কোন জায়গাগুলো আপনাদের সুযোগ আছে, এগুলো অবশ্যই কাজে লাগাবেন। ওকে, তো এবার আমাদের রিসার্চের বিষয় নিয়ে আরেকটু কথা, সেটা হচ্ছে আমরা আগাবো হচ্ছে ফাইবারে। তো আমরা একটু ফাইবার প্ল্যাটফর্মে চলে যাই, ততক্ষণ আমি কথা বলতে বলতে আগাবো যে আমরা যখনই কাজ করি, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কখনই দেশের কাছে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কাজ করব না। যেমন ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে বাংলাদেশ কাজ করব না যদি না একটা ট্রাস্টেড সোর্স হয়। যেমন বাংলাদেশে আমি বা আমার মতো আরো কয়েকজন ফ্রিল্যান্সার মিলে যদি একটা টিম নেয়, আমাদের টিমে মার্কেটার প্রয়োজন হতে পারে, ডাটা এন্ট্রির প্রয়োজন হতে পারে। তো এই ক্ষেত্রে এরকম অনেক টিম কোলাবোরেট করে, অনেকজন ফ্রিল্যান্সার কোলাবোরেট করে, অনেক এমপ্লয়ি হায়ার করে তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে। যদি এরকম কোন একজনের অধীনে আপনি যেতে পারেন, এটা কপাল বলা চলে, যেতে পারেন। বা ফাইবারে বিভিন্ন কমিউনিটি আছে, ওখানে খোঁজ খবর রাখেন, প্রতিনিয়ত আপডেট থাকেন নিজে, তো সুযোগ থাকে ওখানে আপনি কাজ করতে পারবেন, ওরা ট্রাস্ট ওয়ার্দি। বাট আপনি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে যদি ইন্ডিভিজুয়াল কোনো ক্লায়েন্ট পান যে সে ফ্রিল্যান্সার না, বাট আপনাকে দিয়ে কাজ করাইতে চায়, তাকে পরখ করবেন সে আদৌ কাজ করাবে কিনা। কারণ সে আপনাকে কাজ করাই দিয়ে টাকা নাও দিতে পারে, কারণ জানেন তো তাদের রক্ত আর আমাদের রক্ত সেম। তো তারা আপনার সাথে তর্ক করবে, দামাদামি করবে। ঠিক আছে, তো এগুলো তো যাবেন না, নিজের সম্মান নষ্ট করবেন না। আপনারা অবশ্যই বাহিরের ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন এবং দেশীয় বা এই প্রতিবেশী রাষ্ট্রের ক্লায়েন্টদের সঙ্গে মানে ক্লায়েন্টদেরকে অ্যাভয়েড করবেন। আমি নিজে কাজ করেছি এবং আমি জানি, এক্সপিরিয়েন্স জানি, আমাকে অনেক সময় টাকা দেওয়া হয়নি বা আমি অনেক সময় দামাদামি করেছি তাদের সঙ্গে, এটা সম্মানহানি আমার জন্য বলা চলে। তো এটা করবেন না, ঠিক আছে? এবং কাউকে কখনো কাজ ফ্রি দিবেন না। সে নিজের অতি ঘনিষ্ঠ লোক হলেও, ঠিক আছে, তাকে বলবেন সে যেন আপনাকে এক কাপ চা খাওয়ায়, বাট ফ্রি কাজ কখনোই দেওয়া যাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, কারণ এখানে আপনি নিজের লাইফ টাইম ইনভেস্ট করছেন। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা দিয়েও কোর্স করেন, সেক্ষেত্রেও এটা আসলে আপনার 1 মিনিট সময়ের সমান মানে সমমান হবে না। কারণ আপনি এখানে নিজের জীবনের আয়ুকালের সময় মানে আয়ুকাল ব্যয় করছেন এখানে এটা শেখার জন্য। তো এটাকে অতটা ইম্পর্টেন্ট দিতে হবে অবশ্যই। আশা করি না দিলে কিন্তু সমস্যা। আচ্ছা,
তো যেমনটা বললাম যে আমরা মার্কেট প্লেসের বাহিরের ভিতরের দু জায়গায় কাজ করতে পারি, বাট আমাদের চিন্তা হবে যে আমরা কাদের সঙ্গে কাজ করব কাদের সঙ্গে কাজ করব না। বাট আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিদেশি ক্লায়েন্ট, এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা সবসময় মার্কেট প্লেসের ভিতরেই কাজ করার চেষ্টা করবো। বাইরে করলে লিঙ্কডইন নিয়ে ক্লায়েন্ট হান্টিং কোর্স করে কাজ করবো, এটা ইউটিউবে পেয়ে যাবেন। এবং আমাদের স্টাডি টাস্কের মধ্যে একটা স্টাডি টাস্ক থাকবে যে ফেক বায়ার কারা, এটা চেনা। ঠিক আছে, তো আমরা অবশ্যই রিসার্চ করব। আমাদের আজকের ক্লাসের সঙ্গে একটা রিসার্চ থাকবে, ফেক বায়ার অন ফাইবার, এইরকম লিখে ইউটিউবে সার্চ করবেন এবং এখানে কয়েকটা ভিডিও দেখবেন যে কিভাবে মার্কেট প্লেসে ফেক বা ভুয়া বায়ার চিনবেন। এই যে এই ধরনের বিষয় দেখবেন যে ফেক বায়ার এরা কারা, এগুলো দেখবেন, এগুলো স্টাডি করা আপনাদের স্টাডি টাস্ক। আচ্ছা, এবার আমরা হচ্ছে চলে আসি মার্কেট প্লেসে। মার্কেট প্লেস কোনটা? ফাইবার। ফাইবারে আমাদের স্টাডি করতে গেলে আমাদের কিছু টপিক আছে, ওই টপিকের উপরে স্টাডি করতে হবে। এখন আমরা কোন কোন টপিকের উপরে আলটিমেটলি রিসার্চটা কন্টিনিউ করব, এটা একটু আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি। এটা একটু বলে দিই, জাস্ট এ মিনিট, আমি একটু হ্যাঁ। তো আমাদের কোন কোন টপিকের উপরে মূলত রিসার্চ করতে হবে, এবং আমরা অ্যাজ এ ডাটা এন্টার বা ডাটা এন্ট্রি এক্সপার্ট এই প্ল্যাটফর্ম গুলোতে আসলে কোন কোন জব সাবমিট করতে পারবো, এটা একটু জানা দরকার। তো আমরা এখানে যে জবগুলো করতে পারি সেগুলো হচ্ছে ডাটা এন্ট্রি। হ্যাঁ, আমি এগুলো এক্সপ্লেন করবো এবং একটা একটা করে লিখছি। এন্ট্রি, ঠিক আছে। তো আমাদের এখানে ডাটা এন্ট্রিটা কি? ডাটা এন্ট্রি কিন্তু একটা মাস্টার প্যাকেজ। সেটা কি রকম? সেটা হচ্ছে এরকম যে যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইন, এটা একটা সেক্টর, ঠিক তেমনি ডাটা এন্ট্রিও একটা সেক্টর। এখন গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কি আছে? লোগো ডিজাইন আছে, ইমেজ রিটাচ আছে, ফটো এডিটিং আছে, তারপরে আছে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন আছে, তারপরে স্টেশনারিজ ডিজাইন আছে, তারপরে আছে হচ্ছে প্যাটার্ন ডিজাইন, ক্লথিংস, মানে এই যতগুলো ডিজাইনের কাজ আছে, হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইনার আছে, ডিজাইন আছে, বহুত কিছু আছে। লোগো ডিজাইনের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এত এত সব ক্যাটাগরি জাস্ট একটা সেক্টরের মধ্যে, ওই সেক্টরটার নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। কেউ যদি নিজের কোনো একটা সার্ভিস দিতে চায় গ্রাফিক্স ডিজাইন লিখে, তাহলে তার মাথায় রাখতে হবে গ্রাফিক্স ডিজাইন কোনো একটা সার্ভিস না, বরং গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা মাস্টার প্যাকেজ, যেই প্যাকেজের মধ্যে সবই আছে, যেই একটা ওয়ার্ড বোঝায় যে আমি সব বিষয়ে দক্ষ, ঠিক আছে, যে আমি সব নৌকার নাবিক, এরকম। ঠিক তেমনি ডাটা এন্ট্রিও এমন একটা জব যে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং সম্পাদনের যত সকল কাজ আছে, এই সকল কাজেরই যে একটা নাম, সেই একটা নাম কি? ডাটা এন্ট্রি। এবং আজ থেকে আমরা যতগুলো কাজই করে আসছি সবগুলোই কি, একটু রেসপন্স করবেন চ্যাট সেকশনে, সবগুলো কি কপি পেস্ট না? সবগুলাই কি তথ্য সংগ্রহ না? সবগুলা কি তথ্য কি বলে গবেষণা করেছি না, আমরা রিসার্চ করেছি না? সবগুলাকে কি প্রক্রিয়াকরণ করতে হয়েছে না? সবগুলাকে কি আমরা লিড জেনারেশন বলতে পারি না? লিড কালেকশন বলতে পারি না? আর এরা সবগুলা যাই করেছি সেগুলো কি এক একটা লিড না? তো আলটিমেটলি ডাটা এন্ট্রির প্রত্যেকটা কাজকে আমরা প্রত্যেকটা নাম দিয়েই সম্বোধন করতে পারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডাটা এন্ট্রি, একটা প্যাকেজের নাম বা একটা সেক্টরের নামই হচ্ছে ডাটা এন্ট্রি। তো যত কাজই করি সবগুলোই ডাটা এন্ট্রি। এবার আমরা একটু দেখি পরপর। এরপরে আছে হচ্ছে ডাটা ফরম্যাটিং এন্ড ক্লিনিং। ডাটা ফরম্যাটিং এন্ড ক্লিনিং কি? আমাদের তথ্য যখন আমরা সংগ্রহ করি সবগুলো তথ্য কি সমানভাবে থাকে? কোন একটা কালো, কোন একটা মোটা, কোন একটা লাল, কোন একটা নীল, কোন একটা হাইপারলিংক হয়ে থাকে, অনেক ধরনের রং ঢং অঙ্গভঙ্গিতে আসে না এই তথ্যগুলো? কিন্তু আমরা কি এরকম বেখাস্তা ভাবে জমা দেই না, আমরা ওগুলোর ফরম্যাট ক্লিন করি, ওই তথ্যগুলোকে সুন্দরভাবে সাজাই, তাই না? তো এই সাজানোর বিষয়টাকেই বলা হচ্ছে ডাটা ফরম্যাটিং এন্ড ক্লিনিং। এবং আমরা যে তথ্যগুলোকে সারিবদ্ধভাবে সাজাই, অর্থাৎ তথ্যের মান অনুযায়ী, যেমন ধরেন একটা স্টুডেন্ট, এখানে আরেকটা কাজ আছে, সেটাকে বলা হচ্ছে ডাটা লেভেলিং। ডাটা লেভেলিং এর নাম শুনছেন আপনারা কেউ? ডাটা লেভেলিং কি জিনিস? ডাটা লেভেলিং হচ্ছে যখন আমরা তথ্যকে তথ্যের মান অনুযায়ী সাজাই, অথবা এটাকে আরেকভাবে বলা যায় যে তথ্য যখন আমরা সংগ্রহ করি এবং সংগ্রহ করার পরে যখন এটাকে সাজানো হয় পর্যায়ক্রমে, বা আপনি সিরিয়াল নাম্বার দিয়ে যখন এটাকে সাজান, তখনই এই বিষয়টাকে বলে ডাটা লেভেলিং, যে তথ্যকে তার মান অনুযায়ী সাজানো। বা আমি যদি এটাকে আরো সহজ পর্যায়ে নিয়ে যেয়ে বলি, তাহলে বিষয়টা এরকম হয় যে ক্লাস স্টুডেন্টদেরকে আপনি কিভাবে সারিবদ্ধ করবেন?
তাদের বাপের কত টাকা পয়সা আছে সে অনুযায়ী, নাকি তাদের মেধাক্রম অনুযায়ী বা রোল নম্বর অনুযায়ী? কি অনুযায়ী বলেন তো? এক্স্যাক্টলি, ক্লাস রোল। ইটস দ্যাট সিম্পল। তাইলে ডাটা লেভেলিং কি জিনিস বুঝলাম, ডাটা ফরম্যাটিং এন্ড ক্লিনিং কি জিনিস বুঝলাম আমরা। আচ্ছা, ধন্যবাদ। এবার আসি ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ কি জিনিস? ওয়েব রিসার্চ হচ্ছে যখন আমরা কোনো একটা তথ্যকে অনুসন্ধান করি এবং ওই তথ্যকে অনুসন্ধান করে আমাদের ক্লায়েন্ট ওই তথ্যের কি কি তথ্য চেয়েছে ওই তথ্য থেকে, বা ওই কিওয়ার্ড থেকে কি কি তথ্য চেয়েছে, যখন ওই কিওয়ার্ডটাকে আমরা রিসার্চ করতে চাই বা ক্লায়েন্টের কি তথ্য চাই সেই তথ্যটাকে ফাইন্ড আউট করি আমরা বিভিন্ন ওয়েবসাইট সার্চ ইঞ্জিনকে খুঁজে খুঁজে। এটা হতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এটা হতে পারে কোন একটা ওয়েবসাইটে। যখন আমরা খুঁজে এবং ক্লায়েন্টের চাহিদার সাথে মিলিয়ে এটাকে তুলনা করে সংগ্রহ করি, তখন এটাকে বলা হয় ওয়েব রিসার্চ, যেটা হচ্ছে তথ্যকে অনুসন্ধান এবং গবেষণা করে সংগ্রহ করা। বুঝেছেন? আশা করি বুঝেছেন, কারণ ওয়েব রিসার্চ অলরেডি আপনারা এক্সপিরিয়েন্স করেছেন, একটা ক্লাসও পেয়েছেন, তাই না? তো ওয়েব রিসার্চ কে বোঝাইতে পারছি? তথ্য গবেষণা বা অনুসন্ধান করে সংগ্রহ করা, এটা হতে পারে যে কোনো সার্চ ইঞ্জিনে। আচ্ছা, এবার আসি ডাটা মাইনিং। আচ্ছা, ডাটা মাইনিংটা একটু পরে বোঝেন। এরপরে আসি হচ্ছে নিচে আসি, এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। এটা এটা এটাকে আমরা এই ওয়েবসাইট রিসার্চ, এটাকে আমরা আরেকটা নামে দিতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইট ডাটা ডাটা কালেকশন। এভাবেও কি বলতে পারি না? কারণ আমরা তো ওয়েব রিসার্চে ওয়েবসাইট থেকেই তো ডাটা কালেক্ট করি, তাই না? আচ্ছা, এরপরে আসি ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনফ্লুয়েন্সার কারা বা এন্টারপ্রেনার কারা, এগুলো কিন্তু আপনারা কি দেখে বোঝেন? একজন ব্যক্তি যে ইনফ্লুয়েন্সার বা এন্টারপ্রেনার, হ্যাঁ, বা কোন একজন উদ্যোক্তা কিনা, এটা কি দেখে বোঝেন আপনারা? ওই ব্যক্তির প্রোফাইল দেখে, নাকি ওই ব্যক্তির চেহারা দেখেছে সে কত সুন্দর? আপনারা ওয়েব রিসার্চ অলরেডি দেখেছেন কিভাবে এন্টারপ্রেনার রিসার্চ করতে হয়, তাই না? আপনারা কিন্তু অনেকগুলো করছেন। এবং এর পাশাপাশি একজন ইনফ্লুয়েন্সার বলা হয় কাকে? যার অনেক ফ্যান ফলোয়ার আছে, তাই না? তো আমরা ওয়েব রিসার্চের দিনে যাদেরকে রিসার্চ করেছিলাম তাদের কি ফলোইং ছিল না ওরকম? বা তারা কি বিজনেস পার্সন হওয়ার সাথে সাথে কি সেলিব্রিটি ছিলেন না? তো এগুলোই হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সার রিসার্চে বেসিক্যালি হয় কি, ওই কোন একজন ব্যক্তি বিশেষ বা তার প্রোফাইলের তথ্যকে সংগ্রহ করে দিতে হয়। ঠিক আছে, সেটা কিরকম? ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির ওই প্রোফাইলের লিংক এবং ওই ব্যক্তির যে বায়ো ছিল ওই বায়োর সব তথ্য এগুলো দিতে হয়। এছাড়া ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজ কখনো পেলে অবশ্যই আমাকে নক দিবেন, বা এই ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে ইউটিউবে সার্চ করলেই একটা ক্লাস দেখতে পাবেন, দেখলে পরেই বুঝে যাবেন, কারণ ওয়েব রিসার্চ ইনফ্লুয়েন্সার রিসার্চ অলমোস্ট সেম। আচ্ছা, এরপরে আসি ইন্টারনেট রিসার্চ। এখন ওয়েব রিসার্চ এবং এর আরেক ভাই হচ্ছে ইন্টারনেট রিসার্চ। অর্থাৎ ওয়েব হচ্ছে ওয়েবসাইটে যে সকল রিসার্চ করা হয় তাই, আর ইন্টারনেট হচ্ছে, ইন্টারনেট বলতে বোঝাচ্ছে হতে পারে সোশ্যাল মিডিয়া, এটা হতে পারে গুগল ক্রোম, এটা হতে পারে ইউসি ব্রাউজার। অর্থাৎ ইন্টারনেটে মানে অস্তিত্ব আছে এমন যে কোনো কিছু নিয়ে রিসার্চ কি ইন্টারনেট রিসার্চ। এবং এইটা মানে মূলত সিনোনিম ওয়ার্ড না, বাট সিনোনিম কাজ বলা যায়, ঠিক আছে? অর্থাৎ এই কাজের সমর্থক কাজ হচ্ছে যেটা ইন্টারনেট রিসার্চ, একই কাজ ভিন্ন নাম, ঠিক আছে? এরপরে আসি নেক্সটে আসি ডাটা মাইনিং। আপনারা দেখবেন একই কাজ কত নামে আছে, দেখেন ডাটা মাইনিং। ডাটা মাইনিং মূলত এমন কাজ, মাইনিং মানে কি বলেন তো? খোঁড়া, তাই না? গোল্ড মাইন, কোয়াল মাইন, কয়লার যে মাইন থাকে, তাই না? কোয়াল মাইন, তারপরে আরো অনেক মাইন আছে না, ডায়মন্ড মাইন, কয়লার খনিতে ডায়মন্ড পায়, ঠিক আছে, ডায়মন্ড পাওয়া যায়। বা এরকম বিভিন্ন কেমিক্যালের তো মাইন থাকে, তাই না? আপনারা তো জানেন মাইন জিনিসটা কি আসলে, তাই না? তো এই মাইনিংটা কি? মাইনিং হচ্ছে খুঁড়ে খুঁড়ে বের করা। আমরা এই যে ইন্টারনেট রিসার্চ করি এখানে কি করি? তথ্যকে অনুসন্ধান করি, গবেষণা করি, যাচাই করি নেওয়ার যোগ্য কিনা, তারপরে সংগ্রহ করি না? এই যে একটা প্রসেস, তথ্যকে খুঁজলাম, তুলনা করলাম, যাচাই করলাম, এই যে খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে যাচাই করে বের করা, এই প্রসেসটাকেই মূলত বলা হয় ডাটা মাইনিং। এবং ডাটা মাইনিং ইন্ডিভিজুয়ালি সবগুলো জবকে ইন্ডিকেট করে। বুঝাইতে পারছি?
ডাটা মাইনিং কি জিনিস? ইন্টারনেট রিসার্চ, ওয়েব রিসার্চ একই জিনিস। এরপরে দেখেন, আমি এটা সেকেন্ড টাইম বলবো না, প্লিজ খেয়াল দিবেন এবং খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? আর এটা রিপ্লাই দেখে নেবেন, ইসের থেকে রেকর্ডিংটা দেখে নেবেন, ঠিক আছে? ডাটা মাইনিং মূলত আমরা যে তথ্য অনুসন্ধান করি, সংগ্রহ করি, যে প্রক্রিয়াটা, ওই সম্পূর্ণ প্রক্রিয়াটাকেই ডাটা মাইনিং বলা হয়। আচ্ছা, এরপরে আসি ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং কি জিনিস? ওয়েব স্ক্র্যাপিং হচ্ছে আমরা যখন কোন একটা নির্দিষ্ট ওয়েবসাইট বা ডাইরেক্টরি সাইট, যেমন realtor.com, ইয়োলো পেজ, yelp.com, এরকম যখন ফিক্সড কোন এরিয়াতে আসি যেখানে তথ্য পাওয়া যাবেই নিশ্চিত, বা সার্ভিস এরিয়াগুলা, এই সার্ভিস এরিয়াগুলা থেকে যখন আমরা একটা ওয়েবসাইট, এটা তো এগুলো তো একটা ওয়েবসাইট, তাই না? তো এই ধরনের কোন একটা ওয়েবসাইট থেকে যখন আমরা তথ্য সংগ্রহ করি, একের অধিক তথ্য খুব কম সময়ে একসঙ্গে সংগ্রহ করার যে প্রক্রিয়া, এটাকেই মূলত হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং বলে। বা এটাকে যদি আরেকটু অন্যভাবে সংজ্ঞায়িত করি, তাহলে কোন একটা সুনির্দিষ্ট ওয়েবসাইটে ক্লায়েন্টের উল্লেখ করা তথ্যগুলো বা ক্লায়েন্টের কিওয়ার্ডের ভিত্তিতে সংগ্রহ করা যাবতীয় যত সকল তথ্য, এগুলোই মূলত হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। বা ক্লায়েন্টের কিওয়ার্ডের ভিত্তিতে বা ক্লায়েন্ট, আচ্ছা এটা যদি এভাবে বলি যে কোনো সুনির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্টের কিওয়ার্ডের উপর রিসার্চ করার পর হচ্ছে ওই ওয়েবসাইটে ক্লায়েন্টের কিওয়ার্ডের যতগুলো তথ্য থাকবে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা তথ্য সংগ্রহ করা হবে, একের অধিক তথ্য একবারে, হ্যাঁ, তখন ওই যে প্রক্রিয়াটাতে আমরা সংগ্রহ করলাম, ওই প্রক্রিয়াটাকেই মূলত ওয়েব স্ক্র্যাপিং বলে। এছাড়া ওই যে ডাটা কালেক্ট করতেছি, ওটাকে বলা হয় ডাটা কালেক্ট, ঠিক আছে? বা ডাটা মাইনিং ও বলা, এই প্রসেসটাকে ডাটা মাইনিং ও বলা যায়, কারণ এটাও মূলত আমরা তথ্যকে অনুসন্ধান করে সার্চ করতেছি, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে কোম্পানি ডাটা কালেকশন। এখানে কোম্পানি ডাটা কালেকশনটা কোন ধরনের লিড জেনারেশন বলেন তো? এখানে যা করছে এই সবগুলাই কিন্তু লিড জেনারেশন, জানেন তো? এবার কোম্পানি ডাটা কালেকশনটা হচ্ছে কি বলেন তো? B2B লিড জেনারেশন। এবং আমরা এইখানে যা যা করে এসেছি ওয়েব স্ক্র্যাপিং বাদে, সবগুলাই কিন্তু কি B2C লিড জেনারেশন, তাই না? ইনফ্লুয়েন্সার রিসার্চ, ওয়েব রিসার্চ, এগুলো কি ব্যক্তি বিশেষের তথ্য, তাই না? তাহলে এগুলো কি B2C। এগুলো সবই কিন্তু B2C লিড জেনারেশন, ঠিক আছে? এগুলো B2C লিড জেনারেশন। বা ডাটা মাইনিং দুটোর উপরে হয়, B2B ও হয় এবং B2 ইও হয়, ঠিক আছে? B2B ও হয়, B2B ও হয়। ওয়েব স্ক্র্যাপিংটাও ওই দুটোর মধ্যে হইতে পারে। আচ্ছা, এবার আসি কোম্পানি ডাটা কালেকশন হচ্ছে যখন আমরা কোন একটা সুনির্দিষ্ট কোম্পানি বা বিজনেসের ইনফরমেশন সার্চ করি, যেমন গুগল, উইকিপিডিয়া, অ্যামাজন, দারাজ, তারপর বাংলা লিঙ্ক, বাংলাদেশে আছে বাংলা লিঙ্ক, তারপরে আপনার আছে হচ্ছে গ্রামীণ, এরকম সিমের কোম্পানি বাদে অনেক ক্লথিং ব্র্যান্ড থাকতে পারে, চশমার ব্র্যান্ড থাকতে পারে, এগুলো সবই হচ্ছে কোম্পানি। এবং এই কোম্পানির তথ্যই যখন আমি আমার ক্লায়েন্টের জন্য খুঁজে দিই বা ক্লায়েন্টের পটেনশিয়াল কাস্টমার যখন একটা কোম্পানি হয়, তখন এটা কি হয়? তখন এটা হয় B2B লিড জেনারেশন, ঠিক আছে? তারপরে এখানে কি আছে ভাই? তারপর আছে LINKEDIN, লিঙ্কডইন ডাটা, লিঙ্কডইন ডাটা কালেকশন, লিঙ্কডইন ডাটা কালেকশন আবার লিঙ্কডইন রিসার্চ নামেও পরিচিত। এবং যথারীতি আমরা যেমন ব্যক্তিদের সার্চ করেছি, তেমনি আমরা ওখানে জানি কোম্পানিও সার্চ করা যায়। ঠিক সেভাবে লিঙ্কডইন রিসার্চটাও মূলত হচ্ছে B2B B2C দুটো পর্যায়ে পড়ে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমনটা আমরা ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সার রিসার্চ করেছি, ঠিক তেমনি লিঙ্কডইন থেকেও যখন আমরা তথ্য সংগ্রহ করি, আর এগুলো হয় ব্যক্তি বিশেষের তথ্য, তখন এটা হয় হচ্ছে কি B2C। আর যখন আমরা কোম্পানির তথ্য নিই, তখন সেটা হয় B2B লিড জেনারেশন। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেইল ফাইন্ডিং। ইমেইল ফাইন্ডিং বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে। ইমেইল হচ্ছে যখন আমাদের ক্লায়েন্টের জন্য আমরা ইমেইল খুঁজে দিই, আমরা কোম্পানি ডাটা কালেকশনের মধ্যে ইমেইল ফাইন্ডিং করেছি, আমরা ওয়েব রিসার্চের সময় বিভিন্ন জনের ওয়েবসাইট থেকে
ইমেল ফাইন্ড করেছি, এছাড়া ইমেল ফাইন্ডিং এর আরো কিছু প্রজেক্ট আছে যেগুলো আপনারা সামনের ক্লাসগুলোতে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে ইমেল ফাইন্ডিং এর কাজ। এরপরে চলেন, এরপরে আছে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিং অনেক ভাবে হয়ে থাকে। প্রোডাক্ট লিস্টিং হইতে পারে পণ্যের তথ্য সংগ্রহ করা, প্রোডাক্ট লিস্টিং হইতে পারে পণ্যের তথ্য সাজানো। ঠিক আছে, এটা হইতে পারে আপনাকে কোনো ক্লায়েন্ট বললো যে আমাকে অমুক ক্যাটাগরি থেকে প্রোডাক্ট সংগ্রহ করে দাও, এরকম হইতে পারে, আপনার প্রোডাক্ট সংগ্রহ করে দিতে হইতে পারে, তো ওটা হবে প্রোডাক্ট লিস্টিং। ঠিক আছে, এটা নিয়ে আমাদের সামনে ক্লাস আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রি। এছাড়া আপনাদের অনেকের জানার ক্ষুধা থাকবে, এটাই স্বাভাবিক। তো আপনারা যেগুলো জানেন না সেগুলো নিয়ে একটু স্টাডি করবেন। ঠিক আছে, এটা হতে পারে গুগল থেকে এক কথায় দুটো তিনটে সংজ্ঞা পড়তে পারেন, অথবা ছোটখাটো টিউটোরিয়াল দেখতে পারেন ইউটিউব থেকে। ওকে, তো ই কমার্স ডাটা এন্ট্রি কি জিনিস? ই কমার্স ডাটা এন্ট্রি আমরা দেখেছি যে যদি আমরা অন্যান্য প্ল্যাটফর্মে বা মার্কেট প্লেসে সার্চ করি তাহলে এটা হতে পারে শপিফাই থেকে, হতে পারে এটা, হতে পারে অ্যামাজন থেকে, এটা হতে পারে, এটা হতে পারে। ইবে, এটা হচ্ছে ইবে, তারপরে আরো অনেকগুলো আছে। ঠিক আছে, সরি ইবে, ইবেটা হচ্ছে ইবে। তারপরে আরো যত সকল প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, আমি ইটিসি, ইটিসি, হ্যাঁ। তো এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য স্পেসিফিকলি ক্লায়েন্টরা জিজ্ঞেস করে থাকে যে আমার অমুক মার্কেট প্লেসে এই করতে হবে, কি বলে আপনার ই কমার্স ডাটা এন্ট্রি প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রি। আর ই কমার্স ডাটা এন্ট্রিকে সংক্ষেপে যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে যে কোনো অনলাইনে কেনা বেচা করার, এক মিনিট প্লিজ, হ্যাঁ, যে কোনো অনলাইনে কেনা বেচা করার যে প্ল্যাটফর্ম আছে ওগুলোকেই মূলত ই কমার্স প্ল্যাটফর্ম বলা হয়। আর ই কমার্স প্ল্যাটফর্ম গুলোতে পণ্যের তথ্য সাবমিট করে দেওয়া বা পণ্যের তথ্য প্রবেশ করিয়ে দেওয়ার যে কাজগুলো, সেগুলোই মূলত কি ই কমার্স ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। ঠিক আছে, এরপরে আসি, এরপর হচ্ছে কপি পেস্ট। কপি পেস্ট হচ্ছে পণ্যের, সরি, কপি পেস্ট হচ্ছে তথ্যকে নকল করে বসানো বা তথ্যের নকল করা, এরকম বলা চলে আর কি। ঠিক আছে, বাট আলটিমেটলি আপনারা জানেন কপি পেস্ট কি জিনিস। কপি পেস্ট আমরা প্রত্যেকটা কাজেই প্রয়োজন হয় আমাদের কপি পেস্ট। ঠিক আছে, তথ্যকে এক জায়গা থেকে সংগ্রহ করে আরেক জায়গায় রাখার বিষয়টাই মূলত কপি পেস্ট। ঠিক আছে, মানে তথ্যকে নকল করে এনে ছাপাই দেওয়া বা তথ্যকে হুবহু যেমনটা আছে তেমনটা এনে আরেক জায়গায় বসাই দেওয়া, এটাই হচ্ছে কপি পেস্ট। এরপরে আছে হচ্ছে টাইপিং জব। টাইপিং জব কি জিনিস? ক্লায়েন্ট আপনাকে হ্যান্ড রিটেন নোট দিতে পারে। ঠিক আছে, যেটাকে আপনাকে বলতে পারে যে আমাকে হাতে এটাকে কম্পিউটারে টাইপ করে দাও। এছাড়া ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন বইয়ের জন্য হায়ার করতে পারে, বই লেখার জন্য হায়ার করতে পারে, আর্টিকেল লেখার জন্য হায়ার করতে পারে, স্ক্রিপ্ট রাইটিং, ব্লগ রাইটিং, এরকম বিভিন্ন কাজ আছে যার জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে। তো এই যে লেখালেখির যে কাজগুলো ওগুলোকে মূলত টাইপিং জব বলে। এছাড়া এখানে আছে ট্রান্সলেশনের কাজ। এরপর আছে ফাইল কনভার্সন। ফাইল কনভার্সন হচ্ছে তথ্যকে রূপান্তর করা, অর্থাৎ একটা এক্সেল ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা, আবার পিডিএফ ফাইলকে এক্সেল ফাইলে বা ওয়ার্ড ফাইল বা পাওয়ার পয়েন্টে রূপান্তর করা, এই বিষয়গুলোকেই মূলত বলা হয় হচ্ছে ফাইল কনভার্সন। একটা ফাইলকে আর একটা ফাইলে রূপান্তর করা, এটা এখনো পান নাই, এটা সামনের ক্লাসগুলোতে পাবেন। এরপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি জিনিস? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জানেন আপনারা কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ভার্চুয়ালি কাউকে সার্ভ করা বা অ্যাসিস্ট করা। ঠিক আছে, এটা বলা যায় কারোর অ্যাসিস্ট্যান্ট, সহকারী হয়ে কাজ করা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর এই ভার্চুয়াল বিষয়টা কিরকম, যেমন আমি যদি খুব সহজে একটা উদাহরণ দিতে চাই তাহলে বলতে পারি যে আমি আপনাদের কেমন টিচার, ফিজিক্যালি প্রেজেন্ট থেকে ক্লাস করা এমন কোন টিচার, নাকি আমি আপনাদের ভার্চুয়াল টিচার যে অনলাইনে ক্লাস নিচ্ছি? বলেন তো, আমি কি চ্যাট সেকশন ওপেন ভার্চুয়াল টিচার? ঠিক তেমনি আমি কিন্তু মাস্টার আইটির যে ডাটা এন্ট্রি প্রজেক্ট গুলো করে থাকি, তো সেক্ষেত্রে আমি মাস্টার আইটির জন্য কি ভার্চুয়াল কোন এমপ্লয়ি, নাকি ওখানকার কোনো ফিজিক্যালি প্রেজেন্ট থাকা কোনো এমপ্লয়ি?
এক্স্যাক্টলি এরকম ভার্চুয়াল এমপ্লয়ি। তো আমি মাস্টার আইটিতে একজন ভার্চুয়াল মেন্টর এবং পাশাপাশি এখানকার ভার্চুয়াল একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট। তো আমি মাস্টার আইটিকে ভার্চুয়ালি অ্যাসিস্ট করে থাকি। তো যখন আপনি অনলাইনে এক জায়গায় বসে আরেক জায়গায় কাজ করে দিবেন, এটাকে রিমোট জব হিসেবেও আখ্যায়িত করা যায়, ঠিক আছে? রিমোট জব। তাহলে বোঝাইতে পারছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু ডাটা এন্ট্রির কোনো জব না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে কোনো সেক্টরে হতে পারে, ডাটা এন্ট্রিতেও হতে পারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হইতে পারে গ্রাফিক্স ডিজাইনেও। যেমন আমি আমার ক্লায়েন্টদের কাজ আমি কি তার বাড়ি গিয়ে করে দেই, নাকি আমার বাড়ি থেকে বসে কম্পিউটারে করে তাকে জমা দিয়ে দিই বলেন তো? আমি তো আমার বাড়ি থেকে বসে করে দিই। তো এই বিষয়টাই কিন্তু ভার্চুয়ালি অ্যাসিস্ট করা আরেকজনকে, ঠিক আছে? তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কিন্তু এমন না যে আমি 3টে কাজ জানি ওই 3টে কাজ দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জব যখন আপনি দিবেন তখন এটা মাথায় রাখবেন যে ক্লায়েন্ট আপনাকে যে কোনো কাজই বলতে পারে, ঠিক আছে? আপনি যদি ডাটা এন্ট্রিতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করেন, তার মানে আপনি ডাটা এন্ট্রির সব কাজ জানেন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে সব কাজেই অ্যাসিস্ট করতে পারবেন। বোঝাইতে পারছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর রিমোট জবটা কি? হ্যাঁ। তাহলে বলেন তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি ডাটা এন্ট্রির কোনো জব, নাকি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে কোনো জবই হতে পারে? অনলাইন একদম যে কোনো জবই হতে পারে। অনলাইনে একজন ডক্টর আছে পরামর্শ দেয়, সেটা ভার্চুয়াল সে ভার্চুয়ালি তার ক্লিনিককে অ্যাসিস্ট করতেছে অনলাইনে ইনকাম করার জন্য। একজন টিচারের কাছ থেকে আপনি ইউটিউবে কোনো কিছু শিখছেন, গান শিখছেন বা কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখছেন, সে হচ্ছে আপনার ভার্চুয়াল টিচার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটাকে আমরা ব্যবহার করব কি হিসেবে? ডাটা এন্ট্রি হিসেবে। ডাটা এন্ট্রির জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা ডাটা এন্ট্রিতে জব করবো আর কি। আচ্ছা, এরপরে আসি লিড কালেকশন। আরেকটা হচ্ছে লিড জেনারেশন। লিড কালেকশন কি? লিড হচ্ছে তথ্য, তথ্যকে সংগ্রহ করা হচ্ছে লিড কালেকশন। আর ট্রাফিক জেনারেট করা বা লিড জেনারেট করা এটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হবে বা স্বয়ংক্রিয়ভাবেই তথ্য সংগ্রহ হতে থাকবে এমন প্রোগ্রাম গুলোকে বলা হয় হচ্ছে লিড জেনারেশন। তাহলে এই লিড জেনারেশনের বিষয়টা কনসেপ্টটা ডাটা এন্ট্রির মধ্যে আসলো কিভাবে? লিড জেনারেশন কথাটা মূলত আহ, আপনার যারা মার্কেটার আছে তাদের সঙ্গে যায়, ঠিক আছে? বাট এটা কালেকশন, এই লিড, কারণ আপনারা দেখেছেন আমরা কি এমন কোনো কাজ করছি যেখানে তথ্য একাই চলে আসে আমাদের হাতের কাছে, নাকি আমাদের সব ক্ষেত্রেই সার্চ করতে হয়? সার্চ করতে হয় না, কালেক্ট করতে হয়। তাহলে আমাদের এরকম কোনো কাজ নাই যেখানে একাই তথ্য সংগ্রহ হয়ে যায়। একা তথ্য সংগ্রহ হলেও সেই প্রোগ্রামকে আমাদেরই কি করতে হয়, কমান্ড দিতে হয়। তো এই লিড জেনারেশন কনসেপ্টটা মূলত মার্কেটারদের, বাট এটা আমাদের মধ্যে চলে আসছে বিধায় বিষয়টা আমাদের এক্সপ্লেনেশনের মধ্যে আছে এখন। তো লিড জেনারেশন মূলত হচ্ছে তথ্য সংগ্রহ করার যত সকল প্রক্রিয়া আছে সবগুলোই। আর লিড কালেকশন বা জেনারেশন এটা দুই ধরনের হয়ে থাকে, কি কি? একটা হচ্ছে B2C আর একটা হচ্ছে B2B। দ্যাটস ইট। তো এই সবগুলা কি বুঝেছেন আপনারা যে কি এই ইনফরমেশন গুলা? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এগুলো সব একটু কপি করে ফেলি। এগুলো কপি করে আমি আপনাদের আহ আচ্ছা, এটা গ্রুপে পোস্ট করছি না, এটা আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। আমি হচ্ছে আপনাদের এই যে চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি, যারা যারা নিতে পারবেন নিয়ে নিন। আচ্ছা, আমাকে একটু জানাবেন যে এটা পেলেন কিনা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সাবাস, ধন্যবাদ যে পেয়ে গেছেন। আচ্ছা, এবার আপনারা আপনাদের টপিক গুলা পেলেন যে অ্যাজ এ ডাটা, আর মেসেজ করতে হবে না, অ্যাজ এ ডাটা এন্টার আপনি কি করতে পারেন। ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে আপনি এই সকল স্কিলের উপরে বা এর বাহিরেও আরো স্কিল আছে, আপনি রিসার্চ করবেন, নিজেকে সমৃদ্ধ করবেন, উন্নত করবেন। হ্যাঁ, ডাটা এন্ট্রি কোর্স আছে অনলাইনে, এগুলোকে গাফিলতি করা যাবে না, নিজেকে সমৃদ্ধ করতে অবশ্যই এই বিষয়গুলো আপনারা করবেন, ঠিক আছে? তো হ্যাঁ, তো এখন হচ্ছে আপনাদের কাজ থাকবে এই টপিক এবং এই টপিকের বাইরে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে ইউটিউবে কোর্স আসে যেগুলা, সেগুলো নিয়ে আর্টিকেল রাইটিং, এগুলো হচ্ছে রাইটিং এন্ড ট্রান্সলেশন নামে আরো একটা জব আছে ডাটা জবের বাইরে, ঠিক আছে? সেগুলো নিয়ে হচ্ছে আর্টিকেল রাইটিং এবং ট্রান্সলেশনের কাজ। তো এগুলো আপনারা অ্যাকাউন্ট তৈরি করার দিনে জানতে পারবেন। বাট আর্টিকেল রাইটিংটা তো আমি টাইপিং এর মধ্যে বলে দিলাম যে আর্টিকেল রাইটিং, আপনি হয়তো খেয়াল করেননি, লিখে নেবেন ওটা। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা আমরা এখানে লিখেও ফেলি, চলে। এটা ছিল হচ্ছে কোথায়, এই যে টাইপিং জবের নিচে আমরা লিখে দিই।
আর্টিকেল রাইটিং, ট্রান্সলেশন। যদি আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে এগুলোর উপরে নিজেকে করতে পারবেন, এক্সপার্ট করতে পারবেন। ঠিক আছে, এটা জাস্ট আপডেট করলাম আমি। ডাটা এন্ট্রি টপিকস, আচ্ছা ওকে রাইট। আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের টপিক গুলা। এগুলোর উপরে আপনারা স্টাডি করবেন এবং এগুলোর যে কোনো একটা টপিক চুজ করবেন রিসার্চ করার জন্য। এবার আমরা আসি, যদি আমরা লিখে সার্চ করি ডাটা এন্ট্রি, এখন দেখেন ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে আমাদের এখানে দেখেন তো কত কম্পিটিশন আসছে, 65,000। বাট আলটিমেটলি এখানে আমাদের এইভাবে আসলে পরে আপনারা স্কিপ করবেন, এই বাইরে চাপ দিবেন। ঠিক আছে, এখানে আসবেন না, কারণ আমাদের এখন অ্যাকাউন্ট তৈরি করার কোনো ক্লাস হচ্ছে না। ঠিক আছে, তো রিসার্চ করার জন্য জাস্ট ভিজিট করবেন, বাট লগ ইন সাইন ইন বা এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন না, খবরদার। আচ্ছা, তো এখন আমাদের এখানে 65,000 হচ্ছে বা 65,000 সামথিং হচ্ছে কম্পিটিশন আছে। বাট আলটিমেটলি এই যে হিউজ একটা কম্পিটিটিভ এরিয়া, এই এরিয়াতে আসলে কম্পিটিশন আমাদের কাদের সাথে? আমাদের কম্পিটিশন হচ্ছে যারা অ্যাক্টিভ সেলার্স, অনলাইন সেলার্স, তাদের সঙ্গে। ঠিক আছে, এবং এদের সংখ্যা কম। আর এমন না যে 3,000 এখানে দেখতেছি মানে আসলে 3,000 না, এখানে অনেকে আছে যারা পার্মানেন্ট বায়ার আছে, যারা কাজ করে প্রতিনিয়ত। ঠিক আছে, তো এখানে কম্পিটিশন আসলেই রিয়েল টাইম এরকম না, অনেকে ধৈর্য হারা হয়ে কাজ ছেড়ে দেয়। তো এই অধৈর্য লোকেদের জন্য মূলত এই কম্পিটিশন আর নাই। ঠিক আছে, ওরা হচ্ছে জাস্ট এখানে একটা ডেড অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, তো আমাদের কাজ থাকবে এই অ্যাকাউন্ট গুলোর মধ্যেই কি নিজেদের রিসার্চ কমপ্লিট করা। এবং এখানে গিগ কি জিনিস এটা আমাদের একটু জানতে হবে। তো ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে একটা দোকান, এবং এই দোকানে এই যে একটা গিগ, এই গিগ হচ্ছে একটা পণ্য। ঠিক আছে, আর এই পণ্যগুলোকেই মূলত আমাদের বিক্রি করতে হয় কাদের কাছে? যাদের এই পণ্যগুলো প্রয়োজন। ঠিক আছে, এখন আমাদের এই যে পণ্য, এই পণ্যগুলো কি? এই পণ্যগুলো হচ্ছে একটা সার্ভিস, যেমন এখানে ডাটা এন্ট্রি সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি, তারপর এখানে কি লেখা ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি ইন এক্সেল, তারপর এখানে কি লেখা আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি ফর ইউ, তারপর এখানে কি লেখা ডাটা এন্ট্রি সার্ভিস, প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস, আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, উই মেক ইউর বিজনেস ফ্লাই হাই, হ্যাঁ, তারপর এখানে কি লেখা ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্র্যাপিং, তারপর কপি পেস্ট, এভাবে যা যা সার্ভিস সেটা হচ্ছে ডাটা এন্ট্রি সার্ভিস দিচ্ছে। তো এখানে যে সার্ভিস গুলোর নাম লিখে দিচ্ছি এটা হচ্ছে একটা পণ্যের নাম, আর এখানে আমাদের এই পণ্যগুলাকেই জিআইজি গিগ নামে এখানে প্রেজেন্ট করা হয়। সেটা কি আমি আবার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম, এই যে জিআইজি গিগ, এই যে গিগ লেখাটা, এই গিগ লেখা, এই গিগ নামে মূলত এই সার্ভিস গুলোকে আখ্যায়িত করা হয় এই প্ল্যাটফর্মে এবং অন্যান্য প্ল্যাটফর্মেও। এবং ফাইবারকে বলা হয় গিগ স্টোর বেস মার্কেট প্লেস, এবং ফাইবারের আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস। অ্যাক্টিভ মার্কেট প্লেস কোনগুলা? যেই মার্কেট প্লেসে ক্লায়েন্টের সঙ্গে সরাসরি কথোপকথন করতে হয় সেগুলোকে বলা হয় অ্যাক্টিভ মার্কেট প্লেস। ঠিক আছে, এবং গিগ স্টোর বেস মার্কেট প্লেস কি জিনিস? গিগ স্টোর বেস মার্কেট প্লেস বলে ওই সকল মার্কেট প্লেসকে যেই মার্কেট প্লেসে মূলত আমাদের কি থাকে, এরকম সার্ভিস গুলাকে প্রেজেন্ট করে দেওয়া থাকে, এই সামনে ঝুলিয়ে দেওয়ার মতো। মানে দেখেন না চিপস, চানাচুর বা অন্যান্য বিষয়গুলা, বা দেখেন সুপার শপে গেলে সামনে প্রেজেন্ট করা থাকে সফট ড্রিঙ্কস, তারপরে হচ্ছে যে সকল খাবার, হ্যাঁ, তারপরে আপনার কফি, আর অন্যান্য বিষয় যেগুলো আছে, হ্যাঁ, সবকিছু কিন্তু সামনে সাজিয়ে দেওয়া থাকে না। তারপরে যার যেটা প্রয়োজন সেটা নেবে, এবং কার কোনটা প্রয়োজন সে সেই র্যাক বা সেই ক্যাটাগরিতে প্রবেশ করে। ঠিক তেমনি এই মার্কেট প্লেসেও এগুলো হচ্ছে একটা র্যাক বা একটা ক্যাটাগরি, যেখানে আপনি গ্রাফিক্স ডিজাইন পাবেন, প্রোগ্রাম এন্ড টেক পাবেন, ডিজিটাল, আরো অন্যান্য এরিয়াস। তার মধ্যে আছে ডাটার মধ্যে আছে হচ্ছে ডাটা এন্ট্রি, তারপর ডাটা মাইনিং এন্ড স্ক্র্যাপিং। এই এরিয়াগুলো হচ্ছে আপনার। তো এইগুলো হচ্ছে একটা র্যাক, এই র্যাকের মধ্যে আপনি কোন র্যাকে যাবেন, কোন র্যাকে আপনার কাজ, এটা হচ্ছে আপনার দেখতে হবে, রিসার্চ করতে হবে। ঠিক তেমনি এইখানে কোন একটা র্যাকে আসলে সেই র্যাকের মধ্যে এরকম, যেমন আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করছি সরাসরি, এখন এই দেখেন সার্চ রেজাল্ট হিসেবে কি আসছে, এই যে আমাদের সার্ভিস গুলো আসছে, এই সার্ভিস গুলাকেই মূলত গিগ বলে। আর এই গিগ গুলাকেই আমরা পণ্য হিসেবে ধরছি এখানে। ঠিক আছে, কারণ এই গিগ গুলা কিন্তু সেল করার জন্য, আর এই গিগ গুলা যেহেতু সামনে প্রেজেন্ট করা, ক্লায়েন্ট যখন এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করবে বা তার সার্ভিসের জন্য কোনো কিছু লিখে সার্চ করবে ডাটা এন্ট্রি সার্ভিসের জন্য, তখন আমরা কি এই সার্ভিস গুলাই সামনে পেয়ে যাব। ঠিক আছে, যেমনটা আমি এখানে লিখে সার্চ করছি ডাটা এন্ট্রি, আর ডাটা এন্ট্রি সার্ভিস গুলো সামনে চলে আসছে। এভাবে ক্লায়েন্টও পাবে, এবং ক্লায়েন্ট পাওয়ার পরে এই সার্ভিস গুলা
সিলেক্ট করে নিয়ে কাজ করবে। তো এখন এই সার্ভিস গুলাকে আমরা কিভাবে রিসার্চ করব বা সিলেক্ট করব বা পড়াশোনা করার জন্য আমরা কিভাবে আগাবো? আলটিমেটলি আমরা এইখান থেকে সিলেক্ট করতে পারি কাদেরকে। আমরা এখান থেকে সিলেক্ট করব যাদের দেখবো খুব কম রিভিউতে, যেমন ইনি এখানে আলটিমেটলি যারা ফার্স্ট পেজে আছে তাদের প্রত্যেককে আমরা রিসার্চ করতে পারি, তারা প্রত্যেকে কোয়ালিটি ফুল সেলার, ঠিক আছে? কারণ অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে, সে কিভাবে এত অর্ডার পাইলো এটা জানার জন্য তাকে রিসার্চ করা লাগবে। বা সে কিভাবে, দেখেন এখানে 1000-এর বেশি কাজ করে সে লেভেল 2 সেলার, আর এখানে উনি মাত্র 226টা, এখানে 26টা এগুলো কাজ না, এগুলো হচ্ছে রিভিউ রেটিং। তাদেরকে তাকে এতজন বা তার এই সার্ভিসটাকে এতজন বায়ার হচ্ছে পছন্দ করেছেন, তার এই সার্ভিসটাকে এতজন বায়ার পছন্দ করেছেন। তার মানে কি ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি, আবার উনি খুব কম এক্সপিরিয়েন্স বা কম রেটিং নিয়ে কিভাবে লেভেল 2 সেলারে গেল, এগুলোই মূলত আমাদের রিসার্চের বিষয়, ঠিক আছে? এখানে আমাদের অনেককে দেখবেন যারা মাত্র 84 রেটিং নিয়ে লেভেল 2 তে আছে, 5 স্টার রেটিং নিয়ে, তার মানে কি ও আরো ভালো, ঠিক আছে? তো এগুলোই মূলত আমাদের অবজার্ভ করতে হবে যে এই সকল ব্যক্তিরা কিভাবে এত দূরে গেল। এছাড়া এদের যে টাইটেল এগুলো পড়বেন, যে তার টাইটেল এত সিম্পল, তার টাইটেল কিরকম, হ্যাঁ প্রত্যেকের টাইটেলও পড়া লাগবে, যে টাইটেল গুলা কিরকম কি হইলো না হইলো, হ্যাঁ এগুলো আমাদের দেখতে হবে, এগুলো আপনারা স্টাডি করবেন। এছাড়া তার ডিজাইন গুলো কেমন এগুলো আপনারা স্টাডি করবেন, এই ডিজাইন গুলা, ঠিক আছে? তো এবার স্টাডি করার জন্য আসলে কি স্টাডি করতে হবে এটা আমাদের একটু জানা দরকার। তাহলে আমরা চলে যাব যে কোনো একজনের আইডিতে, যেমন আমি এই ব্যক্তির আইডিতে চলে আসছি, আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব স্ক্রাপিং। চলেন, আচ্ছা এনার কাছে নাকি আমরা এনার কাছে চলে আসি, আসেন। আসার পরে আমাদের দুই ভাবে আমরা এনাকে অবজার্ভ করতে পারি, সেটা হচ্ছে আমরা এনাদেরকে যাকেই রিসার্চ করি না কেন তাদেরকে অবজার্ভ করে আমরা দুই ভাবে, সেটা হচ্ছে তার আইডিতে আগে ক্লিক করব, আর একটা হচ্ছে তার গিগে ক্লিক করব। তো আমি এনার আইডিতে চলে যাচ্ছি, প্রথমে এনার আইডিটা একটু অবজার্ভ করাই আপনাদের, হ্যাঁ? তো কোন একজনের আইডিতে গেলে দেখবেন তার সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে তার প্রোফাইল পিকচার। এখন ফাইবারে যখনই প্রোফাইল পিকচার দিবেন তখন এই প্রোফাইল পিকচারে আপনার প্রফেশনালিজমটা থাকতে হবে। তো প্রফেশনালিজমের কথা যখন চলেই আসলো, আমরা এখানে কোন একজন ভালো একজনের আইডিতে যাই, যেটা দিয়ে আমি আসলে উদাহরণ দেখাতে সক্ষম হবো আপনাদের। আচ্ছা এনাকে না নেই, আমি একজন ভালো একজনকে নেই, দেখি। এরা সবাই ভালো, বাট আমি জাস্ট ইমেজের পার্থক্যটা দেখছি। এরা অনেক পুরনো সেলার অনেকে আছেন, তো সবাইকে নিলে হবে না, একজন আচ্ছা এনাকে নেই আমি একটু, হ্যাঁ এনার কাছে যাই। এনার নাম হচ্ছে অন্তর হোসেন। তো এনার ফেসটা দেখেন প্রোফাইল পিকচারে। তো যখনই আপনি প্রোফাইল পিকচার দিবেন এখানে আপনার প্রফেশনালিজমটা থাকতে হবে, এবং প্রফেশনালিজমটা কিরকম? প্রোফাইল পিকচারে আপনি একটা হাস্যোজ্জ্বল, একটা ফ্রেন্ডলি ম্যানার, একটা ফ্রেন্ডলি বিহেভিয়ারের ছবি দিতে হবে, এবং ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। যেই ব্যাকগ্রাউন্ড থাকলে এখানে আপনাকে ক্লিয়ার দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে? এবং আপনার এই হাস্যোজ্জ্বল বা ফ্রেন্ডলি বিহেভিয়ার ওয়ালা যে ছবিটা, এই ছবিটা মূলত ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে, বা ক্লায়েন্টকে ইজি ফিল করাইতে সাহায্য করবে যে হ্যাঁ এই লোকটার সাথে আমি ইজিলি কথা বলতে পারবো, ঠিক আছে? বাট আপনি যদি একটা অ্যাংরি ফেস নিয়ে থাকেন সেটা কখনোই একটা ভালো ফলাফল নিবে না, একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে এখানে, এগুলো আপনার অবশ্যই খেয়াল দিতে হবে। এছাড়া ওই ব্যক্তি ছবি, ওই ব্যক্তি নিজের সম্পর্কে বায়োতে কি লিখছে এগুলো আপনারা দেখবেন, এবং এভাবে দেখে দেখে নিজের জন্য দু একটা বায়ো সংগ্রহ করবেন, ঠিক আছে? যেমন এখানে ডাটা এন্ট্রি, তারপর মেইল চিম, সবগুলো সার্ভিস হয়তো আপনারা চিনবেন না, কারণ অনেকে অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে? তো এগুলো আপনারা পড়বেন। তারপরে দেখবেন নিচে সে কোন দেশ থেকে, এই যে কত সালে আসছে, ঠিক আছে? এই যে এখানে এভারেজ রেসপন্স টাইম, এটা কি? এই এভারেজ রেসপন্স টাইম হচ্ছে সে কত ঘন্টায় রেসপন্স করে ব্যক্তিদের, এইটা। তারপরে লাস্ট ডেলিভারি, মানে সর্বশেষ কত ঘন্টা আগে সে লাস্ট ডেলিভারি করছে, এই 3 ঘন্টা আগে সে একটা কাজ করে ডেলিভারি দিছে, এই জন্য 3। তারপর পোর্টফোলিও, সে যে কাজ করছে ব্যক্তিদের জন্য, হ্যাঁ ওই কাজগুলোরই নমুনা এই যে এখানে কি পোর্টফোলিও হিসেবে প্রেজেন্ট হয়ে থাকে। যখন আপনারা কাজ করবেন আপনাদের পোর্টফোলিও এখানে প্রেজেন্ট হবে, অর্থাৎ যে বায়ারদের কাজ করবেন ওই কাজগুলোরই ছবি এই যে এখানে চলে আসবে। এরপরে আসি, এখানে এই যে সাকসেসফুল কমপ্লিট ফাইবার কোর্স আছে, এখানে এসেনশিয়াল কোর্স, এটা আমরা অ্যাকাউন্ট তৈরি করার পরে জানতে পারবো। এরপরে হচ্ছে এটা হচ্ছে উনি ব্যাচ পাইছে ফাইবারের একটা কোর্স করার পর, এটা আমাদের করতে হবে না, যাই হোক এটা এখন দেখার বিষয় না। এরপরে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন হচ্ছে পার্সোনাল ডিসক্রিপশন, অর্থাৎ ব্যক্তি হিসেবে উনি এজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট নিজেকে, বা এই যে এখানে দেখেন ওয়েব রিসার্চ স্পেশালিস্ট,
ডাটা এন্ট্রি, কপি পেস্ট এন্ড ওয়েব রিসার্চ স্পেশালিস্ট হিসেবে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছে অন্যদের সামনে, সেটা এখানে ডেসক্রিপশনে দেখতে পারবেন। এই ডেসক্রিপশন বর্ণনাটা স্পেসিফিকলি মূলত নিজেকে প্রেজেন্ট করার জন্য দেওয়া, এইগুলোর কোনো সার্ভিস প্রেজেন্ট করার জন্য নয়। তো এগুলো আপনাদের পড়তে হবে। তারপরে উনি কোন কোন ভাষা এখানে দিয়েছেন, ল্যাঙ্গুয়েজ ওনার প্রোফাইলে, স্কিল হিসেবে কোন কোন এক্সাম দিয়েছেন, এখানে এক্সাম দেওয়ার একটা বিষয় আছে, এগুলো আপনাদের দিতে হবে। ঠিক আছে, কোন এক্সামে কত পাইছেন এগুলো দেখবেন। এরপরে হচ্ছে এখানে 3টা এক্সাম আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইংলিশ ফাইবার ইংলিশ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা, ফাইবার ইংলিশ নামে একটা আছে, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা এক্সাম। এই 3টা এক্সাম ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে আপনাদের জন্য ফরজ, এই 3টা এক্সাম দিতেই হবে। এছাড়া আরো কয়েকটা এক্সাম আছে, ওগুলো পরে জানতে পারবেন। এরপরে আছে স্কিল। উনি এই মার্কেটে নিজেকে প্রেজেন্ট করার জন্য কোন কোন দক্ষতাগুলোকে প্রেজেন্ট করেছে সেগুলো একটু দেখতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, এভাবে আপনি পড়বেন যে কি কি দক্ষতা দিছে। আর এই দক্ষতাগুলো একজনের না, এরকম 48-47 জনটা পড়বেন, পড়ে কোন একটা স্কিলের উপরে কোন একজন ডাটা এন্ট্রি মানে পড়বেন, পড়ার পরে তাদের মধ্যে যে কমন স্কিল গুলো আছে ওই কমন স্কিল গুলো আপনি নিবেন। বুঝতে পেরেছেন? নিয়ে খাতায় নোট করবেন, এগুলো কিন্তু স্টাডি ওয়ার্ড, এগুলো স্টাডি করবেন, নোট করবেন খাতায়। এডুকেশন প্ল্যাটফর্ম, সে কোন কোন এডুকেশনাল প্ল্যাটফর্মে আছে বা কি কি গ্রাজুয়েশন কমপ্লিট করছে এগুলো দেখবেন। সার্টিফিকেশন, তার কি কি সার্টিফিকেট আছে এবং এই সার্টিফিকেট গুলো কোন কোন একাডেমি থেকে সে কালেক্ট করছে, কত কত সালে কালেক্ট করছে, এগুলো একটু পড়বেন ক্যাজুয়ালি। এগুলো সংগ্রহ করার কিছু নেই, এগুলো আপনার যা আছে সেটা দিতে হবে না, বাট তাদেরটা একটু পড়বেন, চোখের দেখা দেখবেন। আমাদের কাজ হচ্ছে এই স্কিল পর্যন্ত সংগ্রহ করার। এছাড়া আপনাদের অবজারভেশনের আরো একটা বিষয়, সেটা হচ্ছে কি উনি হচ্ছে লেভেল 2 সেলার। বিগিনার হিসেবে আমরা 7টা গিগ দিতে পারবো। ঠিক আছে, তো আপনারা দেখবেন যখন কোন একজন এক্সপার্টের প্রোফাইল দেখবেন তখন দেখবেন যে ওই এক্সপার্ট নিজেদের যে পণ্য গিগ গুলা, এই গিগ গুলোর সবগুলো ইমেজ কিন্তু বিভিন্ন রং ঢং প্রেজেন্ট করে দেয়নি, মানে একটার সাথে আর একটা মিল নেই এরকম না। উনি কিন্তু একটা প্যাটার্ন, সিগনেচার প্যাটার্ন ফলো করছে, মানে ওনার সবগুলো ডিজাইনই এক, কিন্তু সবগুলো ডিজাইনে এটাই কি লেখা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটাই বিটুবি লিড জেনারেশন, এটাই রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং, তারপরে এখানে কি লেখা, অ্যাকুরেট ডাটা এন্ট্রি, এটাই কি লেখা, লিড লিঙ্কডইন লিড জেনারেশন, এটাই কি লেখা, লিঙ্কডইন ডাটা কালেকশন লিড জেনারেশন রিসার্চ, একই কথা। কারণ লিড জেনারেশন বলতে কি বোঝায় আপনারা জানেন। তো আপনারা লিঙ্কডইনে কি করছেন, বিটুবি লিড জেনারেট করছেন, তো আপনারা জাস্ট টার্ম গুলোকে ঘুরায় পেঁচায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট, তো এখানে মাইক্রোসফট এক্সেল এর কাজ দিছে। এছাড়া পিডিএফ কনভার্সন, এটা হলো ফাইল কনভার্সন, একটু আগে দেখলাম। তারপরে ট্রান্সক্রিপ্ট মাস্টার, এটা মনে হয় লেখালেখি করে দেয়। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, এটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, কন্টেন্ট আপলোডিং, মানে ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট লিখে দেওয়া, পোস্ট করে দেওয়া। ঠিক আছে, এটা এক ধরনের হচ্ছে কারোর জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, যে তুমি আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নাও, আমি তোমার ওয়েবসাইটে প্রতি সপ্তাহে 12টা পোস্ট করে দিব, কমেন্ট থাকলে কমেন্টে রিপ্লাই দিব, এভাবে অ্যাসিস্ট করার বিষয়টাই মূলত এখানে দেওয়া আছে। তো এভাবে তাদেরকে ফলো করবেন যে তাদের সিগনেচার গুলা কিরকম, অর্থাৎ তারা একই প্যাটার্ন ফলো করে কিভাবে সার্ভিস গুলাকে ভিন্নভাবে দিছে, এগুলো অবজার্ভ করবেন। ঠিক আছে, প্রত্যেকের প্রোফাইলে গিয়ে অবজার্ভ করবেন এভাবে। এবার আসি কোনো একজনের, এই যে ফারজানা, এনার ইমেজটা দেখেন। ঠিক আছে, ফ্রেন্ডলি ম্যানারের এনার এইগুলো দেখবেন, এভাবে প্রত্যেকটা পড়বেন, পড়ে নিজের, তারপরে নিজের জন্য একটা লিখবেন, এই যে সার্টিফাইড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট লেখা, এরকম অনেকের বায়ো দেখতে পারবেন। এরকম নিজের জন্য একটা বায়ো লিখবেন, কারটা কপি করবেন না খবরদার, নিজের জন্যই লিখবেন একটা। এরপরে হচ্ছে নিজের ভাষ্য, মানে নিজের কথা বা নিজের একটা স্টাইল ইউজ করে লিখবেন। এরপরে তাদের টেকনিক গুলো ফলো করবেন। এই যে সিগনেচার ফলো করছে, একটা একটা ডিজাইন প্যাটার্ন ফলো করে নিজেকে প্রেজেন্ট করছে, বাট সব ডিজাইনে কিন্তু একই তথ্য লেখা নাই। সব ডিজাইনের একটা আছে, ফ্লুয়েন্সি আছে, বাট সব ডিজাইনে কিন্তু সার্ভিস ভিন্ন। সব ডিজাইনে বা সব গিগের সার্ভিস ভিন্ন, সব গিগে এক কথা নাই। যেমন এটা লেখা আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি, এটা লেখা আই উইল ডু বিটুবি লিড জেনারেশন, এটা লেখা আই উইল বি ইওর ডাটা এন্ট্রি এক্সপার্ট, বা এটা লেখা আই উইল ডিজাইন, এটা লেখা কি আই উইল বি ইওর বেস্ট ওয়েব স্ক্র্যাপার, আই উইল ডু বেস্ট স্ক্রিপ্ট ট্রেসিং। এই যে সার্ভিস গুলো, এগুলো আপনি সার্চ করে শিখতে পারেন, যারা কোন সমস্যা না, কথা হচ্ছে এইগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। এবার আমরা দেখি একটা গিগের কি কি অংশ থাকে। একটা গিগের, যখন আমরা একটা গিগ, অর্থাৎ এরকম কোন একটা গিগে ক্লিক করবো, এক মিনিট প্লিজ, হ্যাঁ, এরকম একটা গিগে ক্লিক করব। ক্লিক করার পরে ওই গিগের মধ্যে আমরা কি কি দেখতে পারি দেখেন। ওই গিগের মধ্যে আমরা দেখতে পারবো সর্বপ্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ওই গিগের ক্যাটাগরি। তো আমরা বলেছিলাম এই গিগ হচ্ছে একটা পণ্য, তাহলে আমরা কি যখন ই কমার্স ডাটা এন্ট্রি, গিগ এর কোনো ফুল ফর্ম নাই, গিগ হচ্ছে একটা টার্ম, এই টার্মটা বলতে বোঝা যাচ্ছে সার্ভিস। ঠিক আছে, বা সেবা।
এবার দেখেন এখানে ডাটা এন্ট্রি, আমরা যখন শুজ বা যখন কোন একটা প্রোডাক্টের ডাটা এন্ট্রি করছিলাম ই কমার্স মার্কেট প্লেসে, আমাদের ওই প্রোডাক্টের শুরুতে প্রথমে কি লেখা ছিল? ওই প্রোডাক্টের ক্যাটাগরি লেখা ছিল না? ঠিক তেমনি এইখানেও এটা যেহেতু একটা পণ্য বা সার্ভিস বা একটা সেবা এই মার্কেট প্লেসে, ঠিক তেমনি এখানেও কি লেখা আছে? হোম, এটা হচ্ছে ফাইবার হোম। তারপরে কি লেখা আছে? ডাটা। ডাটা হচ্ছে ক্যাটাগরি অর্থাৎ বিভাগ, এবং সাব ক্যাটাগরি হচ্ছে ডাটা এন্ট্রি অর্থাৎ উপবিভাগ বা উপশ্রেণী হচ্ছে ডাটা এন্ট্রি। তাহলে এই যে যে গিকটা দেওয়া, এই গিকটা কোন ক্যাটাগরিতে দেওয়া? ডাটা ক্যাটাগরিতে। ডাটা ক্যাটাগরির কোন সাব ক্যাটাগরিতে দেওয়া? ডাটা এন্ট্রি সাব ক্যাটাগরিতে দেওয়া। এটা অবজার্ভ করবেন এবং পড়বেন যে এটা ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে কি টাইটেল দেওয়া? আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি। এই যে ডাটা এন্ট্রি, এটা হচ্ছে ওনার মেইন কিওয়ার্ড। এই মেইন কিওয়ার্ডের ভিত্তিতেই উনি হচ্ছে এটা ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে পাবলিশ করেছে। ঠিক আছে, এগুলো অবজার্ভ করবেন। তারপরে তাদের টাইটেল পড়বেন। টাইটেলটা এই যে টাইটেলটা হচ্ছে আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, হ্যাঁ, এক্সেল ডাটা এন্ট্রি জবস। এবং এখানে ওনারা নিজেদেরকে ভিন্ন রাখতে পেরেছেন। বা দেখেন এখানে যদি আপনি টাইটেল পড়েন দেখতে পাবেন যে এখানে কারোর টাইটেলের সাথে কিন্তু কারোর মিল নাই, বাট আলটিমেটলি ওরা কিন্তু একই সার্ভিস অফার করছে, তাই না? যেমন এখানে যদি দেখি আই উইল ডু প্রফেশনাল এক্সেল ডাটা এন্ট্রি, আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক্সেল ডাটা এন্ট্রি, আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি, আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি ফর ইউ। এখানে সবাই দিচ্ছে কি? ডাটা এন্ট্রি, বাট প্রত্যেকের নিজেকে উপস্থাপন করার যে ভঙ্গি এটা ভিন্ন। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে যে কাউকে কপি করে কিন্তু বড় লোক হওয়া যাবে না, ঠিক আছে? তো নিজেকেও ভিন্নভাবে প্রেজেন্ট করতে হবে। তো ভিন্নভাবে প্রেজেন্ট করার বিষয়টা কখন আসবে? যখন আপনি এরকম 48-32 জনকে রিসার্চ করবেন, ঠিক তখনই আপনার এই আইডিয়া জেনারেট হবে যে আচ্ছা আচ্ছা ওরা নিজেদেরকে এভাবে প্রেজেন্ট করছে, তাহলে ওই যে ওই বাক্যগুলো যে আপনার মাথায় আছে, তখন আপনি ওই বাক্যগুলো দিয়ে নিজেকেও প্রেজেন্ট করে ফেলতে পারবেন যে হ্যাঁ তাহলে আমি এভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি। এছাড়াও গিগ পাবলিশ করার সময় আমরা জানতে পারবো যে একটা টাইটেল আসলে কিভাবে ডিজাইন করে বা টাইটেল কিভাবে রিসার্চ করে। তো আপনাদের দায়িত্ব থাকবে এই প্রত্যেকের টাইটেলটাকে পড়া, ঠিক আছে? যে তারা নিজেদেরকে কিভাবে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করছে। আপনার কাছ থাকবে টাইটেল, এগুলো পড়বেন সব। তো এইটা পড়লাম আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট এন্ড এক্সেল ডাটা এন্ট্রি জবস। তাহলে আমরা এখানে দেখলাম প্রথমে আছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, যে এটা কোন মানে এই গিগটা বা এই সেবা পণ্যটা বা এই সেবাটা আসলে কোন ক্যাটাগরি বা কোন সাব ক্যাটাগরিতে পাবলিশ করা আছে। তারপরে দেখলাম এই পণ্যটার নাম কি বা এই সার্ভিসটা কিসের উপর দেওয়া হচ্ছে। তারপরে ওই ফারজানার প্রোফাইলের পার্সোনাল ইনফরমেশন, এটা আমাদের দেখতে হবে না। তারপরে এই যে স্কিল গুলো দেওয়া, এটা দেখতে হবে না। আমরা নিচে চলে আসবো। নিচে আসলে দেখতে পারবেন অ্যাবাউট দিস গিগ, এইটুকু দেখতে হবে না। কেন বললাম? কারণ এটা কেবলমাত্র তার প্রোফাইলে গিয়ে আমরা দেখে আসলাম, ঠিক আছে? তো টাইটেলের ঠিক নিচেই তার পার্সোনাল ইনফরমেশন আসে, যেটা আমাদের দেখতে হবে না এখনই। আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে এসে দেখবো অ্যাবাউট দিস গিগ, অর্থাৎ গিগ সম্পর্কে তথ্য। অর্থাৎ আমাদের টাইটেলে আসলে এত সেবার বা এত কিছুর ব্যাখ্যা দেওয়া থাকে না কেন, বা টাইটেলটা কেন শর্ট হয়? কারণ টাইটেলটাতে খুব সংক্ষেপে বলা থাকে, বা তার যে গিগের পোস্টার, এই পোস্টারে খুব সংক্ষেপে বলা থাকে আমি এখানে এই সেবাটা দিচ্ছি, বাট ওই সেবা সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা, যে আমি কি সেবা দেই, আমার কাছে আসলে আপনি কি পাবেন না পাবেন, এই সকল খুঁটিনাটি লেখা থাকে কোথায়? এগুলো লেখা থাকে তাদের ডিসক্রিপশনে, অ্যাবাউট দিস গিগ, অর্থাৎ এই সেবাতে আপনি কি পাবেন। চলেন একটু পড়ে দেখি কি আছে। হ্যালো ফাইবার বায়ার্স, ফাইবার বায়ার আপনাদের মানে ওভাবে গ্রিটিং করতেছে, স্বাগত জানাচ্ছে যে ওহে ফাইবারের বায়াররা বা খদ্দেররা, এরকম কি আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই গিগ। তার এই গিগটা ভিজিট করার জন্য সে কি করতেছে? ওয়েলকাম করতেছে বায়ারকে। তারপরে দেখেন কয়েকটা প্যারা উল্লেখ করছে। প্রথমে কি আছে? মাই নেম ইজ অমুক, আমি হচ্ছি অমুকের অমুক বিষয় বিশেষজ্ঞ, ঠিক আছে? আমি কি দেই? আমি আই এম প্রোভাইডিং দিস সার্ভিস, আমি এই সকল সেবা দিয়ে থাকি। এবং এই সেবার মধ্যে দেখেন ইনক্লুডিং ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট। তো তার যে টাইটেলের কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা কিন্তু সে প্রথম প্যারাতেই উপস্থাপন করে রেখেছে। এভাবে তার কিওয়ার্ডের যে প্রেজেন্টেশন, প্লেসমেন্ট, তার যে উপস্থাপনা, এগুলো পড়ে পড়ে আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনাদের স্টাডি টাস্ক, এবং আজকের ক্লাসটা টোটালি স্টাডি বেস, ঠিক আছে? এরপরে দেখেন কি লিখছে, উই আর বেসড ইন বাংলাদেশ। প্রথমে বলছে যে আমি অমুক এবং অমুক সেবা দিয়ে থাকি। এরপরে কি? আমি বাংলাদেশে আছি, আমার 10 জন টিম মেম্বার আছে, আমি হচ্ছে কি করি? প্রোভাইড করি হাই কোয়ালিটি ডাটা। এখানে বলছে যে আমি এই কাজ প্রোভাইড করি, এবং এই কাজকে উনি একা প্রোভাইড করে?
আমরা দেখেছি এই কাজ উনি ছাড়া আরো অনেকেই প্রোভাইড করে, বাট ওনার বিশেষত্বটা কি, উনি সেটা বলছে যে এই কাজ তো সবাই দেয়, কিন্তু আমার কাছে আসলে কি পাবেন, আমি হাই কোয়ালিটি কাজ প্রোভাইড করি। ঠিক আছে, ডাটা এন্ট্রি সার্ভিসের রিজনেবল প্রাইস, অর্থাৎ খুব কম দামে স্বল্প মূল্যে আমি হাই কোয়ালিটিতে কাজ দিয়ে থাকি। ঠিক আছে, এবং I'm confident that I will complete your project আচ্ছা perfectly and quickly turn around time। তো এখানে হচ্ছে সময়ের মধ্যে হচ্ছে উনি কাজ দিয়ে দেয়, খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উনি কথাটা বলছে যে আমি ভাই সময়ের মধ্যে খুব ক্লিন হয়ে কাজ জমা দিয়ে দিই, ক্লিন কাজ জমা দিতে পারি, এটা হচ্ছে তার বিশেষত্ব। এরপরে উনি বলছে মাই সার্ভিসেস আর অ্যাজ ফলোস, নিচে উল্লেখ করা আছে যেমনটা বলা আছে তেমনটাই আমি সেবা দিয়ে থাকি। তাহলে উনি ওনার এই একটা সেবা, যেমন এখানে কি আছে এইটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই সেবা বাদে উনি আরো কি সেবা দিয়ে থাকে, যেমনটা বললাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু একটা সেবা না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো সেবা। তাহলে উনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কয়টা প্রেজেন্ট করছে, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি, এই কয়টা দিছে। আর এখানে কয়টা শব্দ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা শব্দ, 10টা শব্দে উনি কমপ্লিট করছে সব। ঠিক আছে, ঠিক তেমনি ওনার ওটা ছিল একটা রিজনেবল ব্যানার, একটা পোস্টার ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে ভাই তুমি এখানে এই সেবাগুলো পাবা। এবার আসে ডিসক্রিপশনে তো লিমিট নেই, ডিসক্রিপশনে উনি বলছে যে ভাই আমি হচ্ছে মগের মূল্য, আমি এতগুলো সার্ভিস পারি। ঠিক আছে, তো এটা উনি বলে দিছে, তো এটা কিন্তু সবাই করে না, তো সবাই কি করে সেটা জানার জন্যই সবাইকে রিসার্চ করা। তো এটা আপনি পড়বেন যে কি কি সার্ভিস দিছে এবং খাতা কলমে নোট করে ফেলবেন, যে আমি আপনাদেরকে যেটা রিসার্চ করতে বললাম সেখানে যেটা নাই সেটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে উনি ভেঙে ভেঙে অনেক কথা বলছে যে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, তারপরে পিডিএফ কনভার্সন, এই সবগুলো বা যে ডাটা মার্জ, ডাটা ক্লিনিং, ডাটা ফরম্যাটিং, প্রোডাক্ট লিস্টিং, এই সবগুলা মিলে এই 4টা সার্ভিস মিলেই একটা ওয়ার্ড বা একটা সার্ভিস, সেটা হচ্ছে ডাটা ফরম্যাটিং, ডাটা কনভার্সন বা ফাইল কনভার্সন। ঠিক আছে, যেটা আমরা আগামী কোন একটা ক্লাসে দেখবো। এরকম উনি জাস্ট একটা সেবাকেই অনেকগুলো নামে দিছে, এই যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, তারপরে অ্যাকুরেট ডাটা এন্ট্রি, ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, কতবার লিখছে এক কথা। তো যাই হোক, আপনারা সবগুলোই পারেন। তো এই হচ্ছে বিষয়। এরপরে উনি এতগুলো সেবা দেওয়ার পরে লিখছে কি, ওয়াই ইউ চুজ মি, মানে আপনি আমাকেই কেন নিবেন, এই সেবা তো সবাই দিচ্ছে। তারপর উনি বলছে আপনি আমাকে কেন নিবেন, আমি 100% শতভাগ নির্ভুলতা বজায় রাখি, নির্ভুল কাজ দেই, হাই কোয়ালিটি খুব উচ্চ মানের কাজ দেই, অন টাইম ডেলিভারি, আমি সময়ের মধ্যে কাজ জমা দিই, আনলিমিটেড রিভিশন, আমি প্রতিবার মানে অনেক রিভিশন দিই। রিভিশন কি জিনিস, রিভিশন হচ্ছে কাজের পুনর্পর্যবেক্ষণের সীমা, অর্থাৎ আমি তার ওই কাজটা তাকে জমা দেওয়ার পরে ওই কাজটা কতবার পরিবর্তন বা সংশোধন করে দিব তার একটা লিমিট, এটার একটা লিমিট থাকে। বাট এখানে উনি আনলিমিটেড রিভিশন দিছে, মানে কি ক্লায়েন্ট যতবার কাজ ওনাকে পরিবর্তন বা সংশোধন করে দিতে বলবে উনি ততবারই পরিবর্তন সংশোধন করে দিবে। তারপরে কি বলছে, প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট মি, আমার সাথে যোগাযোগ করতে ভাই কোন রকম ইতস্তত বোধ করিয়েন না। কি বলছে, মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে, আই এম অলওয়েজ এবল টু অ্যান্সার ইউর কোয়েরিজ, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। তারপরে কি আছে, এই যে গিগ ইমেজ করে দেখতে পারবেন, এই যে হচ্ছে ওনার চেহারা, চাঁদ বদন, আর এই হচ্ছে ওনার কি সার্ভিস গুলা, এবং সার্ভিসটাকে কতটা সিম্পলিসিটির সাথে প্রেজেন্ট করেছে দেখেন। এখানে না কোনো ডিস্ট্রাকশন আছে, বা আমাদের গিগ ইমেজের তলে এমন কোনো কম্পিউটার বা মানে রং ঢং এমন কিছু নাই যেটা মূলত আমার এই পড়াটা মানে এই লেখাটা পড়তে মানে ই করে, বাধাগ্রস্ত করে। বা আমাদের ডিজাইনটা থাকতে হবে এতটাই সিম্পল যে ওই ডিজাইনটাকে আশপাশের ডিজাইন গুলো থেকে খুব সহজে পড়া যায় আর কি। যেমন আমি যদি এনাকে তুলনা করি আশপাশের ডিজাইন গুলোর সাথে, এরা দুজনে কিন্তু খুব ক্লিন ডিজাইন প্রোভাইড করছে। এখন আমি যদি এই কয়টার সাথে এইটাকে তুলনা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই নিচে এক মিনিট, নিচের এই সবকটা সার্ভিসের থেকে এই সার্ভিসটা এবং এই সার্ভিসটার, এই যে এই সার্ভিসটা এবং এই সার্ভিসটার যে ডিজাইন, এটা অত্যন্ত ক্লিন। ঠিক আছে, এবং এই কয়টা পড়তে গেলে বা এই কয়টার পাশাপাশি যদি এইটাকে রাখা হইতো, তাহলে এইগুলো পড়ার থেকে আমার মানে এগুলোর দিকে তাকাবো তার আগে কিন্তু আমার ফোকাস এখানে চলে যেত। কেন, কারণ এটা খুব ক্লিন ওয়েতে প্রেজেন্ট করে এবং এদিকে ফোকাস দেওয়া মাত্রই আমার চোখ এগুলোকে রিড করে ফেলতো, কারণ এগুলো খুব সহজে ই করে দেওয়া, বা এখানে এমন কোনো বাধা বা এমন এই যে এরকম হিজিবিজি এলিমেন্ট নাই যেটা মূলত আমার পড়াটাকে লেখাতে ফোকাস নিতে বা লেখাতে ফোকাস করতে আমার প্রবলেম হবে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন, এটা আমি ডিজাইন করার সময় একটু পরে দেখাই দিব। তো এই হচ্ছে বিষয়টা, আমি ইমেজটাকে দেখলাম, ইমেজটা দেখবেন, প্রত্যেকের ইমেজ দেখবেন। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে টাইপ, অর্থাৎ সে কোন ধরনের সেবা দিয়ে থাকে,
কনভার্ট, ডাটা কনভার্ট, ইনস্ট্যান্ট ডাটা, টাইপিং, তারপরে ডাটা মার্জ, ডাটা কালেকশন, তারপরে টুল, কোন টুল দিয়ে সেবা দিয়ে থাকে এগুলো দেখবেন। টাইপ, অনেকের জায়গায় ইন্ডাস্ট্রি থাকে, ঠিক আছে। এখানে দেওয়া এক্সেল, গুগল শিট, আদার স্প্রেডশিটস, ওয়ার্ড, গুগল ডক্স, এই এই সফটওয়্যার দিয়ে উনি সেবা দিয়ে থাকেন, বা এই সফটওয়্যার গুলো দিয়ে উনি ইনফরমেশন প্রোভাইড করে থাকেন। এরপর আছে পোর্টফোলিও, উনি ক্লায়েন্টের যেসব কাজ জমা দিচ্ছেন সেগুলো পোর্টফোলিও দেওয়া থাকে। এটা শুরুতে আপনাদের আসবে না, কারণ এটা হচ্ছে যখন আপনি কাজ করে দেন ক্লায়েন্টের তখন এগুলো দেখায়। এরপরে নিচে এসে দেখবেন প্যাকেজিং। প্যাকেজিং কি জিনিস, অর্থাৎ উনি কোন সেবার জন্য কি ধরনের প্রাইজিং রেখেছেন, বা কোন সেবার জন্য উনি কি কি ডিসক্রিপশন রেখেছেন, এগুলো দেখা। তো এগুলো আপনারা পড়বেন যে উনি $20 কি সেবা দিচ্ছেন, $60 কি সেবা দিচ্ছেন। এখানে 3 ধরনের প্যাকেজিং থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক হচ্ছে খুব বেস লেভেল বা খুব প্রাথমিক পর্যায়ের একটা কম দামের প্যাকেজ, যেখানে আপনি সেবা দেন কিন্তু সেটা কম সেবা হয়, বেশি সেবা হয় না। তো এই সেবাতে উনি কি রাখছেন দেখেন, এই সেবাতে উনি 2 আওয়ার্স অফ ডাটা এন্ট্রি, 2 ঘন্টা ডাটা এন্ট্রি দিচ্ছেন। তারপর এখানে দিচ্ছেন আই উইল ডু 2 আওয়ার্স অফ ডাটা এন্ট্রি, অ্যাকুরেট ডাটা এন্ট্রি। এখানে একটা ডেসক্রিপশন লিখছে, ডেসক্রিপশনটা পড়বেন, টাইটেলটা পড়বেন, এটা হচ্ছে শিরোনাম, শিরোনামটা পড়বেন, ডেসক্রিপশনটা পড়বেন। এরপরে এখানে স্ট্যান্ডার্ডে ওরকম শিরোনাম ডেসক্রিপশন আছে। এখানে দেখেন সময় বাড়ায় দেওয়া, দেখছেন। এরপরে এই আওয়ার্স অফ ওয়ার্কে এখানে 1 ঘন্টা দেওয়া, এখানে 2 ঘন্টা কেন? কারণ ফাইবারের নতুন রুল অনুযায়ী এটা 1 ঘন্টাই থাকে বেসিক, বাট বেসিক্যালি বেসিকটা 1 ঘন্টা থাকার পরেও আপনি চাইলে লিখে দিতে পারেন শিরোনাম। এটা আমরা গিগ পাবলিশ করার দিনে জানতে পারবো আরো বিস্তারিত, বাট আপনি পড়বেন, এইটা আপনার আপাতত দেখা লাগবে না। আপনি দেখবেন যে এইখানে কত ঘন্টা সার্ভিস দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো চেঞ্জ করা যায় এই বেসিকটা বলে। এরপরে রিভিশন আনলিমিটেড করে দিছে, ডেলিভারি টাইম দিছে কতদিন, মানে উনি বেসিকটা কয়দিনে ডেলিভার করবে, $60টা বা স্ট্যান্ডার্ড প্যাকেজ বা প্রিমিয়াম প্যাকেজ কয়দিনে ডেলিভার করবে। এছাড়া কোন প্যাকেজের কত দাম সেটা নিচেও উল্লেখ করা আছে। তো এগুলো আপনারা পড়বেন, পড়ার পরে নিচে আসেন। নিচে আসার পরে এটা হচ্ছে প্যাকেজিং, দাম নির্ধারণ। আর এটা একজনের না, সবারটা পড়তে হবে, এরকম অনেকজনেরটা পড়বেন। এরপরে নিচে দেখেন, নিচে আছে এফএকিউ। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ সচরাচর প্রশ্ন করা হয় বা সচরাচর কি কি প্রশ্ন বায়ারদের তরফ থেকে সেলারদের জন্য আসে, অর্থাৎ আমার বায়ার আমাকে যে কাজ করতে দিবে সে আমাকে কোন ধরনের প্রশ্ন করতে পারে, এরকম প্রশ্ন ওনারা যখন এক্সপিরিয়েন্স করেন তখন এফএকিউ তে দিয়ে রাখেন। তো এগুলো আপনারা পড়বেন। তো এফএকিউ গুলো আপনারা অবশ্যই খাতা কলমে বা কোথাও কপি পেস্ট করে রাখবেন, কারণ এফএকিউ তে কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নাই, তাই এফএকিউ সম্পূর্ণ কপি পেস্ট করা যেতে পারে। আর এফএকিউ বাদে যতগুলো পড়লাম এগুলো কখনোই কপি পেস্ট করা যায় না। তো এখানে দেখেন হোয়াট ইজ ইউর অ্যাভেলেবিলিটি, আপনি কখন বা আপনাকে পাওয়া যাবে কখন কখন। তারপরে ক্যান ইউ হ্যান্ডেল বিগ প্রজেক্ট বা লার্জ প্রজেক্ট, আপনি কি বড় সকল কাজগুলো করে দিতে পারবেন। তো এখানে দেখা, ইয়েস আই এম কমফোর্টেবল উইথ বোথ এন্ড লার্জ প্রজেক্টস, আমি 2 ধরনের কাজই করতে পারি। ক্যান ইউ ওয়ার্ক উইথ মাল্টিপল প্রজেক্ট, আপনি কি একের অধিক প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, করতে পারি। তো এরকম এফএকিউ প্রশ্নগুলো আপনি কপি পেস্ট, প্রশ্নও কপি করবেন, উত্তরও কপি করে আরেক জায়গায় রেখে দিবেন। এটা আমাদের সামনে কোনো একদিনে প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই হচ্ছে এফএকিউ। এবং এরপরে আছে হচ্ছে কতগুলো রেটিং উনি পাইলো বা ওনাকে কে কি রিভিউ দিছে, এগুলো আপনি নিজের শখের বসে পড়তে পারেন। এছাড়া উনি ওনার ক্লায়েন্টদেরকে কি বলছে ওনার তাদের মন্তব্য হিসেবে, হ্যাঁ। তো এগুলো পড়তে পারেন। তাহলে আমরা জানলাম একটা গিগের কি কি অংশ থাকে। একটা গিগের ক্যাটাগরি থাকে, গিগের টাইটেল থাকে, তারপরে নিচে গিগের ডেসক্রিপশন থাকে, অ্যাবাউট দিস গিগ। এর ডেসক্রিপশনের নিচে থাকে হচ্ছে ওই গিগটা কোন ইন্ডাস্ট্রিতে, কোন টাইপে বা কোন টুলস দিয়ে উনি সেবা দিচ্ছেন বা কোন টাইপের সেবা দিচ্ছেন, হ্যাঁ, কোন সফটওয়্যার ব্যবহার করছেন, এগুলো আপনারা পড়বেন, এগুলো লিখে রাখবেন। তারপরে এখানে হচ্ছে পোর্টফোলিও, এটা দেখবেন আপনারা, বাট পোর্টফোলিও কিছুই করতে হবে না। এরপরে কম্পেয়ার প্যাকেজেস, অর্থাৎ দামের তুলনা হিসেবে সার্ভিস, যেমন উনি 2 ঘন্টার সার্ভিস বা এরকম 6 ঘন্টা বা 20 ঘন্টাতে সার্ভিস দিলে সেটা কত ডলারে দিচ্ছে, বা এত ডলারে দিলে সেখানে শিরোনামের নিচে ডিসক্রিপশনে উনি কি কি সেবা দিচ্ছেন এগুলো আপনারা পড়বেন। উনি কি একই সেবা দিচ্ছে নাকি প্রত্যেকটা সেবাতে কিছু পরিবর্তন বা সংযোজন বিয়োজন করেছেন, এগুলো দেখবেন। তারপরে ডেলিভারি টাইম, কত দিনে কোন প্যাকেজ, কত ডলারের প্যাকেজ কত দিনে ডেলিভার করছেন, এগুলো অবজার্ভ করবেন প্যাকেজে। তারপরে নিচে এসে তার এফএকিউ গুলো, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, তাকে ক্লায়েন্ট কি কি ধরনের প্রশ্ন করে সেগুলো একটু দেখবেন, ঠিক আছে। বা এগুলো এফএকিউ গুলো সংগ্রহ করবেন। এছাড়া বাকি সকল তথ্যগুলো হচ্ছে আপনারা রিড আউট করবেন, এগুলো স্টাডি করবেন। এভাবে আপনারা এরকম যে কোনো একটা ক্যাটাগরি, যতগুলো ক্যাটাগরি আপনাদেরকে দিয়েছি ওই ক্যাটাগরিতে, অথবা আপনারা এখানে ডাটাতে এসে ডাটা এন্ট্রি, এই যে এরকম ডাটা এন্ট্রিতে আমি ক্লিক করছি কিন্তু ডাইরেক্টলি, ঠিক আছে। তো এখানে আসার পর এই যে ডাটা এন্ট্রিতে যত সার্ভিস দেখবেন, এই সার্ভিস গুলাতে হচ্ছে আপনারা এই সার্ভিস গুলাকে স্টাডি করার পর আপনারা হচ্ছে স্টাডি করার পর বলতে স্টাডি করবেন,
অন্তত 38 থেকে 42 জনকে স্টাডি করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। আর এটা সব টপিক গুলো নিয়ে না, যে কোনো একটা টপিক নিয়ে স্টাডি করবেন, এবং এই স্টাডিটা প্রত্যেকটা টপিকের জন্যই করতে হবে। আপাতত আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে, জমা দিতে হবে না, আগামী দিনের বাড়ির কাজ হচ্ছে আপনারা এই যে প্রজেক্ট গুলা দিলাম, মানে টপিক গুলা দিলাম, এই টপিকের যে কোনো একটা টপিক নিজের জন্য নিবেন, চুজ করে ওই টপিকটা এখানে সার্চ করবেন, সার্চ করে ওই টপিকের উপরে 38 থেকে 40টা গিগ স্টাডি করবেন। স্টাডি করলে আপনার ধারণা হবে তাদের টাইটেল গুলোর ভিন্নতা কেমন ভাবে প্রেজেন্ট হয়েছে, তাদের ইমেজ গুলোর ভিন্নতা, ইমেজ গুলো অবশ্যই অবজার্ভ করবেন, এবং বাকি তথ্যগুলো অবজার্ভ করে নিজের জন্য ওই টপিকের উপরে একটা গিগ, একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, ঠিক আছে, একটা ইমেজ রেডি করে ফেলবেন। এবং ইমেজ কিভাবে তৈরি করবেন একটু পরে দেখাবো। এই হচ্ছে আপনাদের কাজ হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করতে হবে, এবং এটা ছিল হচ্ছে যারা সফল তাদেরকে আপনি স্টাডি করছেন, এবং সফলদেরকে বেছে নেবেন কিভাবে। এই যে কম, কেন কম, একে নিতে পারেন। এছাড়া এদের প্রত্যেকের যথেষ্ট যোগ্যতা আছে যে তাদের প্রত্যেককে নিয়ে আপনি রিসার্চ করতে পারেন, ঠিক আছে। এছাড়াও আমি রিসার্চ নিয়ে আরো ক্লাস আছে, সেই ক্লাসের একটা প্রিভিয়াস ক্লাস আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, চ্যাট সেকশনে ওটা দেখতে পারবেন, মানে কমেন্ট বক্সে ক্লাসের রেকর্ডিং এর। আচ্ছা, এবার দেখেন এখানে এটা তো আপনারা দেখলেন সফলদের। এবার আপনাদের নিচে চলে আসতে হবে, নিচে এসে দেখবেন, নিচে এসে দেখবেন এখানে আছে ফার্স্ট পেজে আছি আমরা, এরকম 4 পেজ পর্যন্ত আপনারা স্টাডি করবেন, প্রতি পেজেই প্রায় 48 2 পেজ এরকম রিসার্চ করবেন আপনারা প্রত্যেকটা টপিকের উপরে। এবং এখানে আপনারা তো হচ্ছে এখানে আপনারা এই ফার্স্ট পেজ থেকে দূরে যেয়ে, মানে পরপর যে 18-20 নম্বর পেজে চলে যাবেন। 18-20 নম্বর পেজে গিয়ে এইটা অবজার্ভ করবেন যে কেন এরা ফার্স্ট পেজে এবং কেন ওরা 18-20 নম্বর পেজে, অর্থাৎ ব্যর্থদেরকেও আপনার রিসার্চ করতে হবে। কেন? কারণ আপনাদের এটাও জানা জরুরি যে সফলরা কেন সফল, ব্যর্থরা কেন ব্যর্থ। আমরা মূলত সফলদেরকে অনুসরণ করব এবং ব্যর্থদের থেকে শিক্ষা নিব, ঠিক আছে, যে কেন ওরা ব্যর্থ হইলো এবং আমাদের কোন কোন জিনিস অ্যাভয়েড করতে হবে, এবং সফলদের কোন কোন জিনিসটা আমাদের নিতে হবে, কি কি বিষয় অবজার্ভ করতে হবে। এদেরকে স্টাডি করলে আলটিমেটলি আমরা জানতে পারবো যে একটা সফল গিগ কিভাবে তৈরি করে, বা একটা প্রপার পারফেক্ট গিগ কিভাবে তৈরি করে, একটা গিগের প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত। এবং যখন আমরা এই সফলদেরকে স্টাডি করে যাব তখন দেখতে পারবো যে ওরা কেন পিছনে। কারণ ওরা অনেক সময় দেখছে যে এটার কপি করলে পরেই হয়ে যাচ্ছে, না, কপি করলে হয় না, এই জন্যই ওরা পিছনে। এছাড়া দেখবেন এই ব্যক্তির, এই হাবিবা বা এখানে দেখবেন এরকম এই যে সোনাল, আচ্ছা এখানে কি আছে, ওয়াহিদ, বা আরো অনেকে আছেন যাদেরকে এই যে একটু আগে স্টাডি করলাম, ফারজানারও দেখবেন অনেকগুলো গিগ পিছনে আছে। কেন? কারণ ফারজানা চিন্তা করছে যে এইটার সাথে এইটা যদি কপি করে দিই বা একটা সিমিলারিটি রাখি, তাহলে হয়তো এইটার মতো ওইটাতেও অতগুলো অর্ডার পাওয়া যাবে না। অর্ডারও কিন্তু পাইনি, দেখছেন না, সিমিলারিটি আছে সবগুলোর মধ্যে, কিন্তু সবগুলা গিগে কি অর্ডার আছে? নাই। গিগে অর্ডার থাকে হচ্ছে একটা কিংবা দুটো সর্বোচ্চ, বা তিনটাতে, কিন্তু সবগুলোতে অর্ডার থাকে না। কেন? কারণ গিগ একটাই উঠে যায়, ওই একটা পারফেক্ট হয়, একটা উঠে যায়, আর বাকিগুলো ওঠে না, ঠিক আছে। এবং ওই একটার অর্ডারই করা যায় না, শেষ করা যায় না। দেখেন না, ওনার 10 জনের টিম আছে, তারপরে উনি একটা নিয়ে কন্টিনিউ করছে, এবং বাকিগুলো আছে, বাকিগুলো এটাতে টুকটাক অর্ডার পাচ্ছে, এটাতে অর্ডার পাচ্ছে, আর বাকিগুলো হচ্ছে মনে হয় রিভিউ কেনা, এগুলোতে মনে হয় রিভিউ কেনা, এগুলোতে অর্ডার পাইনি এখনো। তো এই হচ্ছে বিষয় ভাই, ঠিক আছে। তো আলটিমেটলি আপনাদের স্টাডি করতে হবে এবং খাতা কলমে রেডি করতে হবে। আর এই যে স্টাডি করবেন, এই স্টাডি পোস্ট করবেন না, কারণ আপনি অবশ্যই চান না যে আপনার স্টাডি টাস্ক বা আপনার পরিশ্রম আরেকজন কপি করে নিক, তাই না? তো অবশ্যই এগুলো নিয়ে আমাকে খোঁজা দিবেন না ইনবক্সে, এবং এগুলো নিয়ে হচ্ছে আপনারা কখনোই কারোর থেকে পরামর্শ নিতে যান না, এগুলো স্টাডি করে নিজের কাছে রাখেন। এগুলো নিয়ে সামনে আরো ক্লাস থাকবে, যেগুলো নিয়ে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আদৌ একটা গিগ কিভাবে তৈরি করে না করে। বাট আপনাদের প্রাথমিক কাজ হচ্ছে স্টাডি করা। বোঝাইতে পারছি? তাহলে আপনাদের এখানে দুটো স্টাডি টাস্ক দিলাম। একটা স্টাডি টাস্ক কি? একটা স্টাডি টাস্ক হচ্ছে ফেক বায়ার্সদেরকে চেনা, যেটা আমি শুরুতেই বলে দিয়েছি, ক্লাস শুরু থেকে দেখবেন, এবং কি কি করতে বলি এগুলো খাতা কলমে নোট করে রাখবেন, ঠিক আছে। এবং অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকটা টপিকের উপরে যখনই গিগ দেন বা কোনো রিসার্চ করলে সেটা 38 থেকে 42 বা 40-50টা গিগ রিসার্চ করে তখনই সিদ্ধান্ত নেবেন ওই টপিকের উপরে গিগ তৈরি করার জন্য। বাট আলটিমেটলি এখন নেক্সট ক্লাস পর্যন্ত আপনাদের স্টাডি টাস্ক কোনো একটা টপিকের উপরে স্টাডি করা।
আমি কি বোঝাইতে পারছি কি কাজ? ওকে, গুড। এবার আপনাদেরকে দেখাই কিভাবে একটা গিগ ইমেজ ডিজাইন করা যায়। ঠিক আছে, তো একটা গিগ ইমেজ ডিজাইন করতে গেলে আমাদের সর্বপ্রথম হচ্ছে গিগের গাইডলাইন গুলো পড়তে হবে এবং এদেরকে হচ্ছে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ধরেন এনাকে একটু অবজার্ভ করলাম, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, টাইপিং জব, কপি পেস্ট। তো আমি ধরেন এরকমই একটা গিগ দিতে চাচ্ছি। তো একটা গিগ ডিজাইন করার ক্ষেত্রে আমার অবশ্যই ফাইবারের গাইডলাইনটা ফলো করতে হবে এবং ফাইবার গাইডলাইন কিন্তু আমি আপনাদেরকে পড়তে বলেছিলাম। ফাইবার গিগ ইমেজ গাইডলাইন, এই যে লিখে সার্চ করলাম ফাইবার গিগ ইমেজ গাইডলাইনে চলে আসি। এই হচ্ছে ফাইবার গিগ ইমেজ গাইডলাইন, এই যেটা বা যেখানে একটাতে গেলাম, মেকিং মোস্ট ফ্রম ইয়োর গিগ, এই যে চলে আসলাম এখানে। হ্যাঁ, একটু ওয়েট প্লিজ। আচ্ছা, একটু ব্যাকে চলে আসি, এটাতে মনে হয় বিশিষ্টভাবে প্রেজেন্ট করা নেই, গাইডলাইন প্রথমটাতে আসি। আচ্ছা, এটাতে আসি। হ্যাঁ, ওকে। তো এবার আমরা একটু ক্যানভাতে চলে যাই। আচ্ছা, ক্যানভা আমরা সরি, এটা এখানে না। আচ্ছা, তো আমরা দুটোকে একটু দুই পাশে ট্যাবটাকে করে নিই, কি করে নিই। হ্যাঁ, আমাদের গাইডলাইন ছোট থাকলেও কিছু যায় আসে না। আমাদের ইমেজ ক্রিয়েটিং এটা একটু বড় হতে হবে। ওকে, এবার এটা একটু ছোট করে ফেলি। ছোট না, বড় থাক, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছি ফার্স্ট অফ অল দেখি যে আমাদের গিগ ইমেজের যে গাইডলাইন, এই গাইডলাইনটা অনুযায়ী আমাদের গিগ ইমেজের সাইজ কত। প্রথমে বলছে ইন বিজনেস ইমেজ ইজ এভরিথিং। যে কোনো ধরনের ব্যবসায় ছবি কিন্তু সবকিছু। সে ওই ব্যবসার প্রচার প্রসারণ বলেন বা ব্যবসার কোনো একটা মুখ্য উপাদান বলেন, যেটাই হোক, এটা প্রেজেন্ট করার জন্য ছবির ভূমিকা অপরিসীম। ছবির ফজিলত অনেক একটা ব্যবসাকে দাঁড় করাতে গেলে, এবং আপনারাও মার্কেট প্লেসে ব্যবসায়ী করছেন। তো এখানে দেখেন এন্ড ফার্স্ট ইমপ্রেশন কাউন্ট। তো আপনার যে প্রথম দর্শন, ঠিক আছে, যে আপনাকে প্রথমবার দেখে মানুষের মনে যে ফিলিংটা আসবে, ওটা কিন্তু সবসময় একটা ইম্প্যাক্ট ফেলবে যে হ্যাঁ, আপনি আকর্ষণীয় একজন ব্যক্তি হিসেবে তাদের কাছে উপস্থাপিত হচ্ছেন কিনা বা তাদের প্রয়োজনীয় মনে হচ্ছেন কিনা। ঠিক আছে, এইটা। তো আপনি একটা গিগ ইমেজে কখনো একটা কার্টুন ইমেজ, কার্টুন দিয়ে দিতে পারেন না। ওটা খুবই লেজি বা একটা লেম কিছু একটা বোঝায়, বা বোঝাবে যে আপনি হয়তো কর্পোরেট টাইপের কোনো এরিয়াতে নাই। কারণ ডাটা এন্ট্রি একটা কর্পোরেট জব, আপনারা জানেন। তো সেক্ষেত্রে ডাটা এন্ট্রিতে কখনো এই ধরনের কিছু আপনি দিতে পারবেন না যেটা বোঝায় আপনি লেজি বা যেটা ইররিলেভেন্ট মনে হয়। ঠিক আছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ ক্রিয়েটেড দিস গাইডলাইন টু হেল্প ইউ টু সাকসেস অন ফাইবার। তো এটা এই ধরনের গাইডলাইন তৈরি করে দিয়েছে যেন আপনি ফাইবারে সাকসেস হতে পারেন। তো এটা আশা করি আপনারা পড়েছেন। তো আমরা এখানে দেখি রিভিউ আওয়ার গিগ ইমেজ রিকোয়ারমেন্টস। আচ্ছা, গিগ ইমেজ রিকোয়ারমেন্ট কি কি, আমি খুব সংক্ষিপ্ত জিনিসগুলো পড়বো। যেমন কিপ এনি টেক্সট ওভারলে কনসিস্টেন্ট, কনসাইজ এন্ড ভিজুয়ালি ইজি টু রিড। তো যে কোনো টেক্সট ওভারলে, অর্থাৎ লেখা একটার উপর দিয়ে আরেকটা দিয়ে যাচ্ছে বা যতগুলো লেখার উপস্থাপনা আছে, এগুলোকে কি ভিজুয়ালি ইজি টু রিড এমন ভাবে উপস্থাপন করে রাখেন যেটা এটাকে দেখে সহজে পড়া যায়। ঠিক আছে, এরকম রাখতে হবে। তারপরে কি বলছে, লেস ইজ মোর। সবসময় মনে রাখবেন যে কম সবসময় বেশি, স্পেশালি ওয়্যান একটা ছবি কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করতে মানে অনেক কিছু বোঝাতে পারে। জয়নাল আবেদিন বলেন, লিওনার্দো দা ভিঞ্চি, এনাদের যে শিল্পগুলা, এই চিত্রশিল্প কিন্তু সবসময় একটা বেস্ট প্রেজেন্টেশন ছিল। ঠিক আছে, মানে ইতিহাসের শুরু থেকে। তো এখানে যদি আপনি ওনাদের ছবিগুলোতে দেখেন, ওনাদের ছবি কিন্তু অনেক কিছু মিন করে। ঠিক আছে, ঠিক তেমনি এখানেও বলছে যে স্পেশালি ওয়্যান a picture is already worth of 1000 words। যে বিশেষ করে তখন যখন একটা ছবি 1000 শব্দের সমান, বা 1000 শব্দ বা 1000 মানে অনেক কথাকেই একটা ছবি উপস্থাপন করে দিচ্ছে। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড টেক্সট ওভারলে, যদি ছবিতে টেক্সট বসাতেই চান, তাহলে উই রিকমেন্ড, আমরা আপনাকে পরামর্শ দিব, বা আমাদের যে চাওয়া পাওয়া, যে আমরা কি চাচ্ছি, যে উই রিকমেন্ড ইউ টু ইউজ কি আপ টু প্রায় 10টা শব্দের কাছাকাছি রাখার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। ঠিক আছে, এন্ড কিপ ইন মাইন্ড ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস ইজ মোর ইফেক্টিভ। যে এটা মাথায় রাখেন
যে ভিন্ন শব্দ ব্যবহার করা কিন্তু সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, বিভিন্ন ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা আর কি, ঠিক আছে। সিনোনিম ব্যবহার করতে পারেন একটা শব্দের, ইফেক্টিভ দেন রিপিটিং ইউর টাইটেল, যে আপনার টাইটেলে যা লেখা ওই একই কথা আপনি গিগ ইমেজের মধ্যে লিখে দিলেন, এই জিনিসটা কিন্তু উচিত না, ওনারাই বলতেছেন, ঠিক আছে। লার্ন ইউজিং টেক্সট ওভারলে, এখানে যদি আপনি লিখে দেন তাহলে পরে যে টেক্সট ওভারলে কিভাবে টেক্সট ওভারলে দেয় এটা দেখাবে। তো আমরা ইউজিং টেক্সট ওভারলে এখানে যদি আসি তাহলে ওনারা দেখাচ্ছে যে হাই কোয়ালিটি, এই যে হাই অথরিটি। টেক্সট ওভারলে কি জিনিস, এই যে এত হিজিবিজি করে লেখার থেকে সিম্পলিসিটিটা বেটার, তো ওনারা এইটাতে টিক চিহ্ন দিছে, এটাতে ক্রস দিছে। তো যদি একটা জায়গায় লেখা প্রয়োজন হয় সেটা আমরা খুব ইজিলি লিখবো। তো এখানে কি লেখা হাই অথরিটি, তারপরে কি লেখা ডাউন ফ্লো ব্যাংক। তো এখানে হাই অথরিটি ডাউন ফ্লো ও ব্যাকলিংস, তো এইটুকু লিখে দিছে, এইটুকু যথেষ্ট যে হ্যাঁ এখানে হাই অথরিটি ডাউন ফ্লো ব্যাকলিংস এর কাজ সার্ভ করা হয়। তারপরে উনি দিছে হচ্ছে নিজের টাইটেল, তারপরে দিছে একেবারে ডিসক্রিপশন লিখে দিছে। এত ইজি করা যাবে না, এটাকে খুবই সিম্পল রাখতে হবে। সিম্পল রেখে এখানে তো বলেই দিলাম যে এখানে হাই অথরিটি ডাউন ফ্লো ব্যাকলিংস পাওয়া যায়। এরপরে সে বুঝে গেল যে হ্যাঁ এখানে তাহলে এই সার্ভিসটা দেওয়া হয়, তখন সে এই সার্ভিসে ঢুকবে এবং তারপরে ডিসক্রিপশন থেকে বাকি বিস্তারিত জানতে পারবে। ক্লায়েন্টকে দিয়ে আপনার ইমেজের মধ্যে সবকিছু পড়াই ফেলা যাবে না, ঠিক আছে। এরপরে যদি আসি কনসিডার যে টেক্সট কনসিস্টেন্সি অর্থাৎ কন্ট্রাস্ট, লেখাকে এমন একটা রঙের তলে রাখার উচিত, বা এমন একটা সারফেসে রাখবেন যেই সারফেস থেকে লেখাটাতে খুব সহজে ফোকাস করা যায়। এখানে ব্যাখ্যাগুলো পড়ে ফেলবেন। তো এখানে দেখেন একটা ডিজাইন আছে নিচে, ওই ডিজাইনের উপরে দেখেন তো টেক্সট গুলোকে এমন ভাবে রাখা যে টেক্সট গুলোর কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যখন একটা কন্ট্রাস্ট এরিয়া বসাইছি, অর্থাৎ একটা সিঙ্গেল রঙের এরিয়া বসাইছি ওই টেক্সটের পেছনে, তখন কি হয়েছে, ওই টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো যদি কোনো একটা ডিজাইনের উপরে বসাইতে হয় সেক্ষেত্রে সেটা এভাবে বসাইতে হবে, ঠিক আছে। ওই ডিজাইনের মধ্যেই লেখা শুরু করে দেওয়া যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রাস্ট মেনটেন করা। এছাড়া হাউ টু কম্বাইন টেক্সট উইথ ইউর ওয়ার্ক স্যাম্পলস, আপনি একটা কাজ করতেছেন, আপনার কাজের এই প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করবেন। তো আপনারা অনেকে করেন কি, ওই কাজের সম্পূর্ণ একটা ইমেজ ব্যবহার করেন এবং তার পাশাপাশি ওই ইমেজের উপরেই আপনি এত বছরের এক্সপেরিয়েন্স একজন লোক এবং আপনি এই জানেন ওটা বসাই দেন। এটা এরকম করা যাবে না, বরং আপনার ওই কাজটাকে একটা সাইডে রাখতে হবে এবং ইমেজটা যেন খুব সহজে ফোকাসে আসে এমন একটা পর্যায় করে ওই টেক্সটটাকে প্রেজেন্ট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টেক্সটের যে প্রেজেন্টেশন এটা আসলে হবে কিভাবে, উইথ ইমেজ এবং উইদাউট ইমেজ। যদি ছবি থাকে সেটা কিরকম হবে এবং ছবি না থাকলে সেগুলো কিরকম হবে প্রেজেন্টেশন, আশা করি বুঝে গেলেন, ঠিক আছে। তো যদি চান ছবি দিতে সেখানে অবশ্যই নিজের ছবি প্রেজেন্ট করতে হবে, যদি চান না ছবি দেওয়া লাগবে না সেক্ষেত্রে এরকম প্রেজেন্ট করবেন যেন লেখা খুবই সিম্পল ওয়েতে প্রেজেন্ট হয় এবং লেখার যে পিছনের এলিমেন্ট ওটাও যেন উপস্থিত থাকে এবং ওখানে সরাসরি টেক্সট লিখে দেওয়া যাবে না, টেক্সট কিভাবে রাখতে হবে আশা করি বুঝতে পারছেন। তো এবার হচ্ছে আমি আগের গাইডলাইনে চলে আসি। এটা ক্লোজ করে দিলাম কেমন, একটু ব্যাকে যাই, ব্যাকে ছিলাম খেয়াল করিনি। আচ্ছা, তো আমাদের এই যে ইমেজ গাইডলাইন, আচ্ছা চলে গেল। তো আমাদের ইমেজ গাইডলাইনে বাকিটুকু পড়বেন, আহামরি জটিল কঠিন তেমন কিছু নাই। ইমেজ গাইডলাইনে আমি জাস্ট একটু গাইড করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে ইমেজটা আসলে কিভাবে তৈরি করা হবে। তো আমরা যথারীতি আমাদের ইমেজ গাইডলাইন আমরা জাস্ট ফলো করবো যে ইমেজের সাইজ মেনটেন হয় কিনা। এছাড়া ইমেজের এখানে গাইডলাইনে বলে দেওয়া আছে এমন সকল বিষয় আমি সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের মধ্যে। হ্যাঁ, ক্রিটিক্যাল জটিল কঠিন যে অবশ্য পালনীয় ফরজ কাজটা ছিল সেটা আমি বোঝাই দিলাম। এবার বাকিগুলো হচ্ছে আপনারা নিজ দায়িত্বে করবেন। এবার আমরা জানি যে গিগ ইমেজের যে সাইজ এটা কত। গিগ ইমেজের সাইজ অলরেডি আমরা সার্চ করে নিয়েছি যে ফাইবার গিগ ইমেজ সাইজ 2023, এখানে অনেকগুলো সাইজ আছে বাট আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1280 বাই 769। আমরা এই সাইজ অনুযায়ী ইমেজ তৈরি করব। এখানে লিখবো, আমি এটা একটু মিনিমাইজ করে দিই, এটা ম্যাক্সিমাইজ করি। এখানে
আমরা দিব হচ্ছে ক্রিয়েট ডিজাইন। এখানে আসবো, ক্রিয়েট ডিজাইনে এসে নিচের দিকে দেখতে পাবেন কাস্টম ডিজাইনের একটা আইকন এবং এই কাস্টম ডিজাইন কাস্টম সাইজ লেখা আছে। এটা আবার এখানেও লেখা আছে, যে কোনো একটা জায়গা থেকে গেলেই হবে। এবার এখানে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 1280 1280, হ্যাঁ। আর প্রস্থ হাইট উচ্চতা হচ্ছে 768 700 সরি 768 না 769, এটা হচ্ছে 769, ঠিক আছে 769 769। এ হচ্ছে সাইজ। আমি একটু এটা হয়ে আছে বেশি, আমি একটু জুম ঠিক করে নিয়ে এবার হচ্ছে আমি এটা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। এবং এটা ক্রিয়েট করার সময় অবশ্যই এই যে এটা পিক্সেল থাকবে, ঠিক আছে, পিক্সেলে রেখে তারপরে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে, যে ইন্টারফেসের মতো আপনাকে ঠিক ওই সাইজের একটা ক্যানভাস দিয়ে দিবে। এবার আমাদের ক্যানভাটাই কেন চুজ করা, কারণ ক্যানভা আমাদেরকে ই দেয়, মানে প্রি ডিজাইন টেমপ্লেট দেয়, অর্থাৎ পূর্বে আগে থেকে তৈরি করা সুন্দর সুন্দর সব ডিজাইন টেমপ্লেট এগুলো দিয়ে দেয়। তো আমরা ক্যানভাকে ব্যবহার করার ক্ষেত্রে কি করবো, স্কিপ। ক্যানভাকে ব্যবহার করার ক্ষেত্রে আমরা এখানে সার্চ অপশনে গিয়ে আমাদের ক্যাটাগরির যে সার্ভিস সেটা, যেমন ডিজিটাল মার্কেটিং আমাদের ক্যাটাগরি, ডাটা এন্ট্রি আলাদা কোনো ক্যাটাগরি উল্লেখ করা নাই এখানে ডিজাইনের। তো সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করতে পারি, বা এখানে উপস্থিত আছে এমন ক্যাটাগরিও চুজ করতে পারি। যেমন এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন টেমপ্লেট আছে, ঠিক আছে, এগুলো আমরা চুজ করতে পারি। বা আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এভাবে লিখে সার্চ করতে পারি। সার্চ করলে দেখেন ডিজিটাল মার্কেটিং এর কত শত সব সুন্দর সুন্দর সিম্পল ইজি প্রেজেন্টেশন চলে আসছে, ঠিক আছে। তো এই প্রেজেন্টেশন গুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমি এইটা ব্যবহার করার চেষ্টা করি, দেখি এটা ব্যবহার করি, দেখেন কত সুন্দর, এই যে তৈরি হয়ে গেল। এখন জাস্ট আমি কি করবো, এই যে এটা তো আছেই অলরেডি মেইটের, এই আইকনটা আমি ব্যবহার করতে পারি যদি আমাদের এখানে কি প্রিমিয়াম নেওয়া থাকে, নাইলে আমি এই এলিমেন্ট গুলো ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তো আমি এই যে বাড়তি যে টেক্সট ওভারলে এগুলো রাখবো না, টেক্সট ওভারলে বাদ দিয়ে দিব। এবার আমি ডিজিটাল মার্কেটিংটাকে উপরে নিয়ে আসছি, হ্যাঁ নিয়ে আসলাম। এবং এখানে আমাদের একটা সেফ জোন আছে, আমরা একটা স্পেস রেখে দেওয়ার চেষ্টা করব এই গ্যাপ গুলোর মধ্যে, ঠিক আছে। ওই স্পেসটা মূলত আমাদেরকে হেল্প করবে এই টেক্সটটাকে সেফ রাখতে। তো আমরা টেক্সট নিয়ে কখনোই বাইরে বেরোবো না, আমরা একটা এরিয়া পর্যন্ত কিন্তু টেক্সট নিয়ে আর বাইরে বেরোতে পারি না, হ্যাঁ। এই দেখেন ধাক্কা লাগতেছে, স্ন্যাপ করতেছে, রেড লাইন আসতেছে, হ্যাঁ। তো আমরা চেষ্টা করব সবসময় রেড লাইনের ভিতরে থাকার, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং দেওয়া, এটা আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এবং এটাকে আমি অন্য রং দিয়ে দেওয়ার চেষ্টা করি। অন্য রং কিরকম, এটাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টেক্সট কালার, টেক্সট কালারে আমি এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা হলুদ রং দিয়ে দিলাম, ঠিক আছে। দাঁড়ান, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলাম। এবার খেয়াল রাখবেন ফাইবারের মধ্যে বর্তমান রুল অনুযায়ী ফাইবারে নিজের ব্যক্তিগত কোনো ইনফরমেশন দিতে পারবেন না, নিজের নাম, পরিচয়, ইমেইল, ফোন নম্বর, হেন তেন কিছুই না। এছাড়া আপনারা ফাইবারে চাইলে পরে অনেকে মনে করবেন যে লোগো দেওয়া যাবে বা এক্সক্লুসিভলি অন ফাইবার, হ্যাঁ, বা এরকম সামথিং, এগুলো কিছুই দেওয়ার চেষ্টা করবেন না, বিকজ এগুলো খুব ওল্ড মেথড। বাট এখন হচ্ছে সিম্পলিসিটির দাম অনেক বেশি। এবং মাত্রই কিন্তু রুল আমরা পড়লাম যে ফাইবারে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, হ্যাঁ। আমার আমি অমুক তেমন এত কিছু দেওয়া যাবে না। এত কিছু দিতে হলে সেটা দিতে হবে ফাইবারের গিগ ডিসক্রিপশনে, ইমেজের মধ্যে না, ইমেজ থেকে সিম্বল রাখতে হবে, ঠিক আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এবার আমরা এখানে টেক্সট দিতে চাই, এখানে নিচে টেক্সট নিয়ে আসি, টেক্সটে আসি, টেক্সটে এসে এখানে অ্যাড, একটু অ্যাড কোন একটা টেক্সট নিয়ে নিলাম, টেক্সট নিয়ে এই টেক্সটটাকে বাঁ দিকে নিচ্ছি এবং এখানে আমি আমার সার্ভিস গুলাকে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা কি, ওয়েব রিসার্চ, এবং এইগুলোকে আমি একটু বাঁ দিক বরাবর লাইন করে রাখার চেষ্টা করি। এন্টার দিলাম, তারপর হচ্ছে টাইপিং জব, আর একটা হচ্ছে ফাইল কনভার্সন, ফাইল কনভার্সন ডান। এবার আমরা এটাকে একটু ছোট করার চেষ্টা করি, কারণ মেইন টেক্সট আর এটা এক থাকবে না। আর এই প্রত্যেকটাকে আমি ব্লক করে এই যে বুলেট পয়েন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এটাকে একটু বড় করে দিই যাতে আমাদের টেক্সট গুলো ধরে। আচ্ছা, নিচে দিয়ে দিলাম, দ্যাটস ইট। এই তো সুন্দর কিছু একটা ডিজাইন হয়ে গেল। এবং এটাকে একটু এলিমেন্টটাকে আলাদা করতে বা একটু সুন্দর করতে আমি চেষ্টা করছি এটাকে একটা টেক্সট এই দিয়ে দিতে, একটা দাগ দিয়ে দিতে, ঠিক আছে। এই যে একটা দাগ প্রেজেন্ট করলাম, এই দাগটা মূলত আমি এই একদম এখান থেকে
এই বরাবর দেওয়ার চেষ্টা করবো, টেনে দিলাম, ডান। এই তো হয়ে গেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এবার এখানে যদি ছবি দিতে চান এই কার্টুন না দিয়ে, তাহলে কার্টুন দিবেন না, চেষ্টা করবেন না কার্টুন দেওয়ার। তো এখন এই ছবি দিতে চাইলে আপনারা কি করবেন, এলিমেন্টে আসবেন। এলিমেন্টে এসে এখানে দেখবেন নিচের দিকে আসলে ফ্রেম পেয়ে যাবেন, এই ফ্রেমে ক্লিক করবেন। ফ্রেমে ক্লিক করলে এরকম ফ্রেম পেয়ে যাবেন অনেক। ঠিক আছে, এই ফ্রেমের মধ্যে আপনি নিজের ছবি আপলোড দিবেন, একটা ছবি আপলোড দিতে এই যে আপলোডের সেকশনে চলে আসবেন, আপলোড সেকশনে এসে আপলোডে আসবেন। আপলোডে আসলে আপনার কম্পিউটারের স্ক্রিনে চলে আসবে, তারপরে আপনি কোন একজন ব্যক্তিকে নিবেন। এই যে নিলাম, এনাকে নিয়ে ওপেন করলাম, ওপেন করলে এখানে আপলোড হবে এই ছবিটা। ছবিটা আপলোড হলে আপনি এখানে ছবিটাকে নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি এখানে আপলোডটা হোক, আচ্ছা আপলোড হলে এই ছবিটা নিলাম, ছবিটা চলে আসলো, এখন এখানে নিলাম। এখন এই ছবিটা আবার ডাবল ক্লিক করলে ছবিটা অ্যাক্টিভেট, এটাকে ফ্লিপ করতে পারি। এখান থেকে আমি একটু ফ্লিপ করে দিতে পারবো, একটু বড় করে নিই, বড় করে আমি ছবিটাকে এই যে মাঝ বরাবর নিয়ে আসি। হ্যাঁ, ডান, বাইরে চাপ দিই, হয়ে গেল। এবার এই ছবিটাকে ফ্লিপ করতে হলে আমি আচ্ছা এইটা এখানে না, এই যে এখানে ফ্লিপ অপশন, এই যে হরিজন্টালি এটা পাশাপাশি ফ্লিপ করে দিলাম, ডান। এই যে ফ্লিপ করে দিছি। এছাড়া যদি এভাবে অন্যভাবে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডে আপনি অন্য একটা রং দিতে পারেন। ঠিক আছে, দারুণ করে হাইলাইট করার মতো করে। আবার এই দুটোকে আপনি অন্য রং দিয়ে দিলেন, এই দুটোকে আমি অন্য রং দিতে চাচ্ছি, সেটা হইতে পারে এই রং সাদা দিতে চাচ্ছি, এটার সঙ্গে মিলায়। সবসময় আপনার কাছে সুযোগ থাকে যে আপনি রং পরিবর্তন করবেন। এই তো ডান, এভাবে আমার একটা ইমেজ তৈরি করে ফেললাম। এছাড়া এই ইমেজ রেডি অবস্থায় যদি আমি আরেকটা নিতে চাই, আমি এখানে অ্যাড পেজ দিলাম, উপর একটা পেজ, নিচে একটা পেজ। ঠিক আছে, এবার আমি নতুন একটা টেমপ্লেট নিয়ে আসি, ব্যাকে আসি। আমি এখান থেকে একটা টেমপ্লেট নিলাম, এই যে দেখেন অলরেডি একটা ইমেজ আছে, আমি ইমেজটাও ব্যবহার করতে পারি, ইমেজ না সেটা নাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু আমার প্রিমিয়াম নেওয়া, তো আমি সেক্ষেত্রে ইমেজটা ব্যবহার করতেই পারি। তো আপনার ছবি যেন এরকম হাস্যজ্জ্বল থাকে যেটা আপনি দিতে চাচ্ছেন। এছাড়া আমি এরকম একটা ইমেজ দিতে পারি। ঠিক আছে, যেখানে আমার অলরেডি এরকম থাকবে ছবি প্রেজেন্ট করা, ওই ছবিটাকে আমি যদি সরাই দিতে চাই, সেক্ষেত্রে এই গোল বৃত্তে চাপ দিব, এখান থেকে মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করবো। যারা মোবাইলে আছেন তারা এই থ্রি ডটে চাপ দিবেন, দিলে এখানে নিচে দেখবেন ডিঅ্যাটাচ ইমেজ আছে, ডিটাচ ইমেজ। তাহলে ইমেজটা ডিটাচ হয়ে গেল, মানে এখান থেকে আলগা হয়ে গেল। তখন আবার আপলোডে যাবেন, আপলোডে গিয়ে নিজের ইমেজ নিয়ে নিজের ইমেজটাকে ফ্লিপ করেন, ফ্লিপ করে এভাবে একটু বড় করেন, বড় করে এখানে প্রেজেন্ট করে দিতে পারেন। ডান, এই হচ্ছে ইমেজ রেডি করার প্রসেস। ঠিক আছে, এছাড়া টিউটোরিয়াল দেখবেন ফাইবারে, ক্যানভা। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো আরো। এরপরে এই ইমেজ গুলাকে ডাউনলোড করতে কি করবেন, ডাউনলোড করতে চলে যাবেন উপরে টপ রাইট কর্নারে শেয়ার অপশনে। শেয়ার অপশনে গেলে এখান থেকে পেয়ে যাবেন ডাউনলোড অপশন। ডাউনলোড থেকে এখানে চলে আসবে পিএনজি, পিএনজি জায়গায় হচ্ছে জেপিজি সিলেক্ট করবেন, কারণ এটা মোস্ট রিলায়েবল ফাইল। জেপিজি সিলেক্ট করে এখান থেকে দেখবেন দুইটা পেজ আছে, তো আপনি একের অধিক পেজও নিতে পারেন, বাট আমি সেকেন্ড পেজ নিতে চাচ্ছি না, তো আমি একটা পেজ নিচ্ছি। ডান, তো আমি একটা পেজ দিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, আর দেখেন আমার ইমেজটা রেডি হচ্ছে ডাউনলোডের জন্য। হ্যাঁ, এবং এটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে, আর এই তো ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তো একটা ইমেজ এই দেখেন কত চমৎকার ভাবে একটা ইমেজ খুব সিম্পল ওয়েতে প্রেজেন্ট করছি। এখন দেখেন তো আমার ইমেজ যদি এখন আমি আপলোড করি, তো সেক্ষেত্রে আমি কি কোনোভাবে এদের থেকে ভালো কিছু তৈরি করতে পারলাম কিনা একটু দেখেন তো। আমি যদি এখন তুলনা করি, এখন অবশ্যই এদের এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর অনেক কিছু আছে, এনারা খুব চমৎকার ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছে, বাট আলটিমেটলি এদের গিগ ইমেজ যদি আমি খুব কাছ থেকে দেখি, খুব সুন্দর হবে, কিন্তু কিন্তু এদের থেকে এরা সরাসরি কাজকে প্রেজেন্ট করছে, এদের প্রত্যেকের কারণ আছে এইগুলো প্রেজেন্ট করার। বাট আমি যদি জাস্ট ছবির সাথে তুলনা করি, তাহলে দেখেন এর থেকে সিম্পল ভাবে আমি প্রেজেন্ট করেছি। তারপরে এদের এই সারিতে যারা আছে তাদের মধ্যে এত হিজিবিজি করে করিনি। ঠিক আছে, ইনি খুব সুন্দরভাবে ক্লিন করে প্রেজেন্ট করছে, বাট এটার নিচে একটা ওভারলে দিলে ভালো হতো, মানে একটা প্যানেল, এরকম একটা প্যানেল দিলে ভালো হতো আর কি। আচ্ছা, এখানে দেখেন, দেখছেন এদের অনেকের থেকেই আমি খুব ভালোভাবে রেডি করেছি আমার গিগ ইমেজ। আপনি রিসার্চ করলে আরেকটু ভালোভাবে পারবেন। এছাড়া আপনারা দেখবেন ফাইবারের গিগ ভিডিও কিভাবে রেডি করা যায়। ঠিক আছে, আপনারা আপনাদের আরেকটা স্টাইল টাস্ক থাকবে, সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ ভিডিও।
এটা এটা একটু দেখবেন, হ্যাঁ, এবং এটা দিয়ে নিজের জন্য একটা ফাইবার গিগ ভিডিও রেডি করে রাখবেন। এখানে দেখবেন হাউ টু গেট ফাইবার গিগ ভিডিও অন ক্যানভা। এই দেখেন অন ক্যানভা, এটা দিবেন, দিয়ে ক্যানভাতে কিভাবে ফাইবারের গিগ ভিডিও হাউ টু মেক, খুব চমৎকার ছোট ছোট ভিডিও পেয়ে যাবেন 10-12 মিনিটের, এটা দেখে নেবেন। ঠিক আছে, কারণ ডিজাইনিং এবং ভিডিও ক্রিয়েটিং, কন্টেন্ট এডিটিং এর কাজ কিন্তু আমাদের না, এই জন্য আমি স্টাডি টাস্ক দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের কোর্সের মধ্যে আসলে কভার করা সম্ভব না। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে এটা স্টাডি টাস্ক দিচ্ছি, এবং এইটার ব্যাপারে ডেডিকেটেড থাকতে হবে কিন্তু আপনাদের প্রত্যেকেরই। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমাকে একটু নিশ্চিত করেন যে আপনারা সকলে বুঝতে পেরেছেন।